আচ্ছা, দেখো, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করার আগে আমরা কিছু ডিফারেন্সিয়েশনের কন্ডিশনগুলোকে একটু রিক্যাপ করে নিই, কারণ আমাদের এবারে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে হবে টু ক্যালকুলেট অর টু মেজার দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইন এসএইচএন। আচ্ছা, বলতো, সাইন থিটাকে আমরা যদি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আনসার কি হবে? ডি বাই ডি থিটা অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? এটা তোমরা ম্যাথামেটিক্সে অলরেডি করেছো। কেউ একজন আনসার দাও। সাইন থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাহলে তার রেজাল্ট কি হবে? স্যার মাইনাস কস থিটা। না, মাইনাস না, প্লাস কস থিটা। মনে রাখবে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে ডিফারেন্সিয়েশনে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সি দিয়ে শুরু হয় তাদের রেজাল্ট হবে মাইনাস দিয়ে, আর যেগুলো সি দিয়ে শুরু নয় তাদের রেজাল্ট হবে প্লাসে। ডি বাই ডি থিটা অফ সাইন থিটা ইজ প্লাস কস থিটা, কিন্তু যদি তুমি কস থিটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে পরে সেটা কিন্তু হবে মাইনাস সাইন থিটা। এবার তুমি যদি সাইন, ট্যান, সেক এই তিনটে কোয়ান্টিটির যদি ডিফারেন্সিয়েশন করো, এদের সব সময় রেজাল্ট পাবে প্লাসে, কিন্তু কস, কোসেক আর কট এদের ডিফারেন্সিয়েশন তোমাকে দেবে নেগেটিভে। তাই জন্য এভাবে মনে রাখবে, ডিফারেন্সিয়েশনে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর মধ্যে যে ফাংশনগুলো সি দিয়ে শুরু তার রেজাল্ট হবে সবসময় নেগেটিভে, আর যেগুলো সি দিয়ে শুরু নয় তাদের রেজাল্ট হবে পজিটিভে। ইন্টিগ্রেশনে ঠিক অপোজিট হয়। ইন্টিগ্রেশনে যেগুলো সি দিয়ে শুরু হয়, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো, তাদের রেজাল্ট তুমি পাবে হচ্ছে তোমার কি বলে প্লাসে, আর যেগুলো সি দিয়ে শুরু নয় তাদের রেজাল্ট পাবে হচ্ছে মাইনাসে। তাই জন্য ডি বাই ডি থিটা, সরি, তোমার কি বলে ইন্টিগ্রাল কস থিটা ডি থিটা তোমাকে দেবে প্লাস সাইন থিটা, কিন্তু ইন্টিগ্রাল সাইন থিটা ডি থিটা তোমাকে দেবে হচ্ছে কিন্তু মাইনাস কস থিটা। তো আমরা এখন ইন্টিগ্রেশনে আমাদের দরকার নেই, আমরা ডিফারেন্সিয়েশন পার্টে রয়েছি। তাহলে ডি বাই ডি থিটা অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হচ্ছে ডি বাই ডি থিটা অফ কস থিটা ইজ ইকুয়াল টু হবে নেগেটিভ অফ সাইন থিটা। এবার আমাকে বলো তো, এই ডিফারেন্সিয়েশনটার আনসার কি হবে? ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা। সাইনের আর্গুমেন্টে দেখো টু থিটা রয়েছে, কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কি হবে এর আনসারটা? কেউ বলতে পারবে? এইগুলোই আমাদের আগে ভালো করে জেনে নিতে হবে, কারণ এগুলো আমাদের এই ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন করার সময়তে কিন্তু কাজে লাগবে। তোমরা খাতাতে কিন্তু নোট ডাউন করতে থাকো, কারণ এরপর যখন আমি ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনটা পড়াবো, তখন এই লজিকের সাথে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিফারেন্সিয়েশনটাকে তখন কম্পেয়ার করে তোমাদের আনসারটা দিতে হবে। দেখো, যখন এরকম থাকবে ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা, এখানে সাইনের আর্গুমেন্ট হচ্ছে টু থিটা, কিন্তু তুমি এটাকে ডিফারেন্সিয়েট করছো থিটার টার্মে, তাহলে এর সিম্পল ওয়ে হচ্ছে সাইন টু থিটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশনের লজিক অনুযায়ী লেখো, তাহলে কত লেখা উচিত? এটাকে কস টু থিটা লেখা উচিত। আমরা প্রথমে কস টু থিটা লিখবো, তারপর ওই আর্গুমেন্ট টু থিটা পার্টটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তার মানে আমরা জিনিসটাকে লিখবো এইভাবে, সাইন টু থিটাকে আগে প্লেন ওই ডি বাই ডি থিটা অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটার মতন করে কস টু থিটা লিখে দাও। তারপর আর্গুমেন্টে টু থিটা আছে, টু থিটাকে এবার ডিফারেন্সিয়েট করো থিটার রেসপেক্টে। তুমি যখন থিটার রেসপেক্টে টু থিটাকে ডিফারেন্সিয়েট করছো, তখন থিটা ডিফারেন্সিয়েবল, কিন্তু টু এটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কখনো ডিফারেন্সিয়েশন হয় না, মানে সেটা আলটিমেটলি তোমাকে জিরো দেয়, কারণ কনস্ট্যান্ট তো আর চেঞ্জ করবে না কোনো একটা তোমার কোয়ান্টিটি রেসপেক্টে। তাহলে পরে
এই ডি বাই ডি থিটা অফ টু থিটা, এটাকে যদি আমরা ডি অফ ইউভির ফর্মে করি, তাহলে আমরা শুধুমাত্র ডি বাই ডি থিটা অফ টু থিটা ইজ ইকুয়াল টু কত পাবো? 2। তাহলে এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করো, কস টু থিটা অ্যাজ ইট ইজ রইল, আর ডি বাই ডি থিটা অফ টু থিটা হয়ে গেল 2। তার মানে এটার রেজাল্টটা এলো 2 cos 2 থিটা। এই ডিফারেন্সিয়েশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? স্যার আরেকবার বলুন। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? প্রথম থেকে ভালো, আমি আরেকবার দেখো রিপিট করছি, সবাই ভালো করে দেখে নাও। ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা, সাইনের আর্গুমেন্টে আছে টু থিটা, কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করছো থিটার রেসপেক্টে। তাহলে এরকম কন্ডিশনে, যেটা সিম্পল ওয়েতে মনে রাখার মতন, কারণ এটা অ্যাকচুয়ালি তোমাকে কি করা উচিত, টু থিটা ইজ ইকুয়াল টু একটা কোনো কনস্ট্যান্ট ধরে, মানে একটা কোনো কোয়ান্টিটি তোমায় কনসিডার করতে হবে, তাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। ওইভাবে না গিয়ে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কি মনে রাখবো, সাইন টু থিটার ডিফারেন্সিয়েশন হওয়া উচিত ছিল কস টু থিটা, যদি এটা ডি বাই ডি থিটা না হয়ে ডি বাই ডি অফ টু থিটা থাকতো। তাহলে সিম্পল ওয়েতে এত কিছু চিন্তা না করেও শুধুমাত্র এইভাবে মনে রাখো, ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা, সেটা তোমাকে প্রথমে সাইনটা ডিফারেন্সিয়েট হয়ে হচ্ছে কস টু থিটা, কিন্তু যেহেতু আর্গুমেন্টে টু থিটা রয়েছে, তার মানে টু থিটাকে তোমাকে থিটার রেসপেক্টে ফার্দার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডি বাই ডি থিটা যখন টু থিটা করছো, তাহলে থিটার রেসপেক্টে টু হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ টু এমনিতেই একটা নাম্বার, এটা কখনো চেঞ্জ হবে না। তার মানে তোমার এটা সিম্পল ওয়েতে টুটা ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে আসবে, মানে ডি বাই ডি থিটা অফ টু থিটা মানে হচ্ছে 2 ডি বাই ডি থিটা অফ থিটা। ডি বাই ডি থিটা অফ থিটা মানে তো 1, তার মানে 2 × 1 মানে 2, তার মানে আলটিমেটলি হলো 2 cos 2 থিটা। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো এই স্টেপটা? তাহলে এবার আমাকে বলো তো, ডি বাই ডি থিটা অফ কস টু থিটা, আগের স্টেপটা যেভাবে করেছি আমরা, আগের ডিফারেন্সিয়েশনটা, সেই লজিকটা ইউজ করে কি হওয়া উচিত? ঠিক আগের লজিকটাকে ফলো করো। কস টু থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি লেখা উচিত প্রথমে? সাইন টু থিটা। কেন সাইন টু থিটা হবে? কারণ একদম প্রথমে ডি বাই ডি থিটা অফ কস থিটা তো মাইনাস সাইন থিটা রয়েছে, তাহলে তো মাইনাস সাইন টু থিটা হওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমটা হবে কস টু থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টু থিটা, তারপর কি করব? আগের স্টেপটাকে ফলো করো, আগের স্টেপটা ফলো করো। কি হবে? আবার টু থিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা, কারণ সাইনের তো তোমার কসের আর্গুমেন্টে তো টু থিটা রয়েছে, কিন্তু তুমি তো ডিফারেন্সিয়েট করছো থিটার টার্মে। তাহলে ডি বাই ডি থিটা অফ কস টু থিটা তোমাকে কি দেবে? কস টু থিটার ডিফারেন্সিয়েশন হবে মাইনাস সাইন টু থিটা ইন্টু ডি বাই ডি থিটা অফ টু থিটা। এইটা ক্লিয়ার হলো কিনা বলো এই স্টেপটা সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আবার ডি বাই ডি থিটা অফ টু থিটা মানে কি? আবার টু, তার মানে এটা কত হবে? মাইনাস সাইন টু থিটা ইন্টু টু। তার মানে এবারে দেখো ইকুয়াল টু কত হলো? -2 sin 2 থিটা। তাহলে ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা বা ডি বাই ডি থিটা অফ কস টু থিটা, এই দুটো স্টেপ আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো, তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার। পারছি। এবার যদি টু এর টু না দিয়ে অন্য একটা কোনো কোয়ান্টিটি থাকতো, তাহলে টু এর জায়গাতে সেই কোয়ান্টিটিটাকে আমরা পুট করব। ধরো এরকম যদি হতো, ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা না দিয়ে ধরো দিল ডি বাই ডি থিটা অফ সাইন এ থিটা, তখন এটাকে তোমাকে কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করতে হবে। তখন টুটাকে টু এর জায়গাতে
থিটার সঙ্গে যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লায়ার থাকবে আর্গুমেন্টে, সেইটাকে 2 এর জায়গায় পুট করবে। যদি 2 এর জায়গায় এ থাকে তাহলে আনসারটা হবে এ কস এ থিটা। যদি 2 এর জায়গাতে বি থাকে তাহলে হবে বি কস বি থিটা। তার মানে 2 এর জায়গাতে অন্য যে কোনো কনস্ট্যান্ট যখন তোমার ইকুয়েশনে অ্যাপিয়ার করবে, তখন এই ফাইনাল ফর্মে 2 এর জায়গাতে ওই কনস্ট্যান্টটাকে পুট করে দেবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো এবার একটু অন্যরকম পার্টে যাই। এখানে তো থিটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা রয়েছে। যদি থিটাকে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই না করে থিটার সাথে একটা কনস্ট্যান্ট টার্মকে আমরা আর্গুমেন্টে অ্যাড করে দিতাম। অ্যাড করে দেওয়া মানে কি, যদি এরকম থাকে ডি বাই ডি থিটা অফ সাইন, এবার সাইনের আর্গুমেন্টটা দেখো থিটা প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এবার কি করব, ঠিক সাইন টু থিটা বা কস টু থিটা করার সময়তে যে লজিকটাকে আমরা ফলো করেছি। তুমি উপরে এই কার মাইক অন আছে, মাইকটা অফ করো। উপরে রুমটা যাও। এই বললেই তো। কার মাইক অন আছে, মাইকটা অফ করো। দেখো, সাইন টু থিটা বা কস টু থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার সময় আমরা যে লজিকটা ইউজ করেছি, এখানেও এক্স্যাক্টলি সেম লজিক ইউজ করব। তাহলে সাইন থিটা প্লাস সি, এটার তাহলে ইমিডিয়েট কি হওয়া উচিত, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস আসবে। তার মানে কস আর্গুমেন্টে হবে থিটা প্লাস সি। তারপর থিটা প্লাস সি কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এর পরের স্টেপটা কি হবে দেখো, কস থিটা প্লাস সি ইন্টু ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি। দেখো তো, সাইন টু থিটাতে আমরা যে স্টেপটা ফলো করেছিলাম, সাইন থিটা প্লাস সিতেও আমরা সেম স্টেপ ফলো করলাম না? এই স্টেপটা হ্যাঁ সবার কাছে, এই স্টেপটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি, আনসার কি হবে? এই কার মাইক অন রয়েছে, মাইকটা একটু অফ করো বাবা। ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি, সি তো, সি তো কনস্ট্যান্ট। এই কার মাইকটা অন রয়েছে, মাইকটা একটু অফ করো। ডি বাই ডি, তোমার ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে প্রথম টার্মটা হবে ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস ডি বাই ডি থিটা অফ সি। সি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সেকেন্ড টার্মটা জিরো দেবে আনসার। তার কোনো ডিফারেন্সিয়েশন রেজাল্ট পাবে না, কারণ সি থিটার সঙ্গে ভ্যারি করবে না। তাহলে ফার্স্ট টার্মে কি পড়ে থাকবে, ডি বাই ডি থিটা অফ থিটা মানে 1। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থিটা প্লাস সি কে যখন থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তখন আনসারটা হবে হচ্ছে 1 ফার্স্ট টার্মের জন্য, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 0। তার মানে দেখো, ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্টের যে ডিফারেন্সিয়েশন, তার আউটকাম পাওয়া যাচ্ছে দেখো 1 + 0। এই স্টেপটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে। স্যার বলছি, এটা আরেকবার বলবেন? সাইন থিটা প্লাস সি কে তুমি ডিফারেন্সিয়েট করছো, তাই তো? হ্যাঁ। তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন কস আসবে। তাহলে আমি কস আর্গুমেন্টটা লিখে দিলাম থিটা প্লাস সি। সাউন্ড যেমন একটা বক্স লাগতো। এই, ও আচ্ছা। কে মাইকটা অন করছো বলো তো? যদি কেউ কথা বলার থাকে মাইকটা অফ করে কথা বলো, তারপর আবার ক্লাসে অ্যাটেন্ড করো। এটা তো রেকর্ডিং আমি হচ্ছে, কথা আমি বললে শুনছো না। ওটা সাবজেক্টে ফেল করতে মনে আছে তো। সন্দীপ মাইকটা অফ করে রাখবে, যদি কিছু বলার থাকে অন করে জিজ্ঞাসা করবে, তারপর হয়ে গেলে পরে বন্ধ করে দেবে। তোমার ওই সারাউন্ডিংস থেকে অনেক তোমার নয়েজ আসছে।
সন্দীপ, আমি কিন্তু বারবার করে এক কথা রিপিট কিন্তু করব না। তোমাকে মাইকটা মিউট করে রাখতে বলেছি, মাইকটা মিউট, তুমি মাইকটা বারবার করে অন করে দিচ্ছ কেন? তোমার কিছু জিজ্ঞাসার আছে? তোমার আশেপাশে প্রচুর লোক কথা বলছেন, ক্লাসে তো ডিস্টারবেন্স হচ্ছে। দেখো, যেটা আমি বলছিলাম, কস থিটা প্লাস সি, সাইন থিটা প্লাস সি কে যখন তুমি ডিফারেন্সিয়েট করছো, আর্গুমেন্টটা যাই থাক, সাইনের ডিফারেন্সিয়েশন কস হলো, তাহলে কস থিটা প্লাস সি এটা রিপিট করলো। কিন্তু আর্গুমেন্ট শুধু থিটা নয়, তাই জন্য থিটা প্লাস সি কে আমাকে থিটার রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, ঠিক যেরকম ভাবে আমরা টু থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম। এবার থিটাটা ভ্যারিয়েবল, কিন্তু সিটা একটা কনস্ট্যান্ট। তাহলে ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি, থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 পাবে, কিন্তু সি যেটা কনস্ট্যান্ট, তাকে যদি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, সেটা তো আর ডিফারেন্সিয়েবল ফ্যাক্টর নয়, কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে পরে দেখো ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্টের ডিফারেন্সিয়েশনের আলটিমেট আনসার হবে 1 + 0, দ্যাট ইজ 1। তাহলে পরে আলটিমেটলি রেজাল্টটা হলো কস থিটা প্লাস সি। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার বলো তো এইটার আনসার কি হবে? ডি বাই ডি থিটা অফ কস থিটা প্লাস সি। এবার তোমরা বলতে পারবে, কারণ অলরেডি আমরা এতগুলো স্টেপ দেখে এসেছি। এবার বলো। প্রথমে কসকে ডিফারেন্সিয়েট করো, কি হবে? ও মাইনাস সাইন থিটা প্লাস সি। মাইনাস সাইন থিটা প্লাস সি, ভেরি গুড। তারপর আগের স্টেপের মতন ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি, তাই হবে তো? হ্যাঁ স্যার, তার সেম মানে হবে। আমাদের নেক্সট স্টেপ হবে, দেখো এইটা, মাইনাস সাইন থিটা প্লাস সি ইন্টু ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি। ডি বাই ডি থিটা অফ থিটা প্লাস সি মানে কি? আবার থিটার রেসপেক্টে থিটার ডিফারেন্সিয়েশন 1, সি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 0। তার মানে কি দাঁড়াবে? মাইনাস সাইন থিটা প্লাস সি ইন্টু 1 + 0, দ্যাট ইজ 1। তাহলে ফাইনাল রেজাল্ট হলো মাইনাস সাইন থিটা প্লাস সি। দেখো, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো তো এইটা কি হবে? ডি বাই ডি থিটা অফ সাইন টু থিটা প্লাস সি। এবার থিটার সাথেও একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার রয়েছে, আবার তার সাথেও আরেকটা কনস্ট্যান্ট অ্যাড করা হয়েছে। এবার কি হবে বলো? সাইনের ডিফারেন্সিয়েশন কত হবে? 2 cos θ 2 θ + c। হ্যাঁ, ফাইনাল রেজাল্ট 2 cos 2 θ + c, ভেরি গুড। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই, তাহলে পরে সাইন 2 θ + c কত হবে? cos 2 θ + c। তারপর আর্গুমেন্টের ডিফারেন্সিয়েশন ডি বাই ডি থিটা অফ 2 θ + c। আগের বারে যখন থিটা ছিল তখন ডিফারেন্সিয়েশন 1 পেয়েছি, কিন্তু যখন ডি বাই ডি থিটা অফ 2 θ হয় তখন ডিফারেন্সিয়েশন কত হবে? 2 হবে। তার মানে এর পরের স্টেপ হবে কত? cos 2 θ + c ইন্টু ডি বাই ডি থিটা অফ 2 θ হচ্ছে 2, আর সি যেরকম আগের বারের মতো কনস্ট্যান্ট টার্ম 0। তার মানে ফাইনালি 2 cos 2 θ + c। একদম কারেক্ট বলেছো যে বলেছো। দেখো, এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে লাস্টেরটা এটা বলে ফেলো কি হবে? এবার সবাই বলতে পারবে, দেখো অলরেডি আমরা সব কটার কন্ডিশনই দেখে নিয়েছি। এবার বলে ফেলো এটা। -2 sin 2 θ + c। ভেরি গুড, -2 sin 2 θ + c, কারণ cos 2 θ + c এর হবে -sin 2 θ + c। তারপর আবার ওই আগের স্টেপ রিপিটেশন, ডি বাই ডি থিটা অফ 2 θ + c।
তার মানে কি, মাইনাস সাইন টু থিটা প্লাস সি ইন্টু টু, তার মানে টু সাইন টু থিটা প্লাস সি। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা বলো। সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। এবারে এই ফাইনাল রেজাল্ট গুলো সবাই নোট করে রেখেছো খাতার মধ্যে? কারণ এবারে আমি কিন্তু ভেলোসিটি ক্যালকুলেশনে যাব, সেখানে কিন্তু আমাদের এই লজিক গুলোকে স্যার, ইউজ করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, একটু বাকি আছে লেখা। আচ্ছা লিখে নাও, যারা যারা লেখনি চট করে একটু নোট করে নাও এই ফাইনাল রেজাল্ট গুলো। লেখা হয়ে গেলে বলবে আমাকে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবাই লিখে নিয়েছো তো? আমি এবার নেক্সট স্লাইডে যাব। আমাদের এই ফাইনাল আউটকাম গুলোকে এবার আমাদের কাজে লাগাতে হবে। দেখো, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা ক্যালকুলেট করব এবার ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এ পার্টিকেল হুইচ ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখো এরকম একটা ইকুয়েশন পেয়েছি, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো। আমি একটু টার্মগুলোকে একবার তোমাদের রিভিশনের মতো রিক্যাপ করে দিচ্ছি। এক্স হচ্ছে পার্টিকেলটা অ্যালং এক্স অ্যাক্সিস এসএইচএম এক্সিকিউট করছে যখন এক্স এর টার্মে থাকবে। যদি এটা ওয়াই থাকতো তখন আমরা এটাকে বলতাম পার্টিকেল ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। ক্যাপিটাল এ হচ্ছে অ্যাম্পলিটিউড অফ দ্য মোশন, তার মানে ইকুইলিব্রিয়াম অর মিন পজিশন থেকে আইদার পজিটিভ সাইড অর নেগেটিভ সাইডে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট পার্টিকেল শো করবে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। কস দিয়ে শুরু হয়েছে মানে আমরা লাস্ট ক্লাসে দেখেছি যখন একটা পার্টিকেল এক্সট্রিম এন্ডের যে কোনো একটা এন্ড থেকে স্টার্ট করবে আমাদের ফাংশনটা হবে কোসাইন। তাহলে এখানে যেহেতু কস রয়েছে তার মানে পার্টিকেলটা যে কোনো একটা এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করছে। এবার আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করলে প্লাস হবে, নেগেটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করলে মাইনাস হবে। তাহলে এখানে ইকুয়েশনে যেহেতু কোনো নেগেটিভ সাইন নেই তার মানে পার্টিকেলটা তোমার পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করা স্টার্ট করেছে। এবার কসের আর্গুমেন্টের মধ্যে দুটো টার্ম রয়েছে। প্রথম টার্মটা হচ্ছে ওমেগা টি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমরা লাস্ট ক্লাসে যখন ইউনিফর্ম সার্কুলার মোশনের সঙ্গে সিম্পল হারমোনিক মোশনের রিলেশনটা দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ইউনিফর্ম সার্কুলার মোশনকে যদি তুমি প্রজেক্ট করো অন এ হরাইজেন্টাল ডায়ামিটার তাহলে সেখানে প্রজেকশন পয়েন্টটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছিল। তাহলে পার্টিকেলটা রোটেট করছিল উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড যেটা ওমেগা, সেটাই হচ্ছে আমাদের এই তোমার সিম্পল হারমোনিক মোশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তার মানে ওমেগাটা হচ্ছে কনস্ট্যান্ট। টি তো স্যার, টাইম চেঞ্জ। হ্যাঁ বলো। বলছি তাহলে ওমেগাটা তো অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা যাবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটা ইউজ করবে যখন সার্কুলার মোশন করবে, কিন্তু যখন আচ্ছা। সিম্পল হারমোনিক মোশনে কথা যখন তুমি থাকছো তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটা নয়, এখানে স্ট্রিক্টলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দুটো একই জিনিস, ডিফারেন্স নেই, কিন্তু তোমাকে টার্মটা মনে রাখতে হবে। সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর সিম্পল হারমোনিক মোশনে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবারে ফাই জিরোটা কি? ফাই জিরোটা ছিল ইনিশিয়াল ফেজ বা ইপক।
যখন পার্টিকেলটা স্টার্ট করছে ওই মোমেন্টে যতটা অ্যাঙ্গেল ও কন্টেন করছে অ্যাট দ্য সেন্টার অফ দ্যাট সার্কুলার পাথ। তার মানে ফাই জিরোটা কনস্ট্যান্ট, ওমেগাটা কনস্ট্যান্ট। এইবার দেখো আমাদের একটু আগে আমরা যে ডিফারেন্সিয়েশনের ভেরিয়াস কন্ডিশনগুলো পড়েছিলাম সেটা এবার দেখো কিভাবে কাজে লাগবে। এবার আমি কি ক্যালকুলেট করছি? ভেলোসিটি। ভেলোসিটি দুটো ধরনের হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি, যেখানে ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই টাইমের সাথে আনচেঞ্জড থাকবে। এটা কখন পাবে? যদি কোনো একটা অবজেক্ট একটা স্ট্রেট লাইন দিয়ে একটাই পার্টিকুলার ডাইরেকশনে মুভ করে, ডাইরেকশন চেঞ্জ যদি না করে। কিন্তু আমরা এসএইচএম পড়ার সময় কি দেখতে পাচ্ছি? একবার ইকুইলিব্রিয়াম পজিশনকে ক্রস করে পার্টিকেলটা তোমার কি বলে পজিটিভ সাইডে যাচ্ছে, আবার পজিটিভ এক্সট্রিম এন্ডে পৌঁছানোর পর সেখান থেকে নেগেটিভ সাইডে যাচ্ছে। তার মানে কি? পার্টিকেলের মোশনের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, পার্টিকেলের ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। কেন? কারণ আমরা এক্ষুনি ক্যালকুলেট করতে গিয়ে দেখব যখন পার্টিকেলটা এন্ড পয়েন্টে পৌঁছাচ্ছে তখন তো আমরা দেখতে পাচ্ছি পার্টিকেলটা একটা মোমেন্টের জন্য থামছে, থেমেই ব্যাক করছে। তার মানে এন্ড পয়েন্ট দুটোতে আমরা কোনো ভেলোসিটি পাবো না। আর যখন মিড পয়েন্ট দিয়ে ক্রস করবে মানে ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন দিয়ে ক্রস করবে তখন আমরা দেখব ম্যাক্সিমাম ভেলোসিটিতে ও পাস করছে। তার মানে ভেলোসিটি চেঞ্জ করছে। তাহলে যদি ভেলোসিটি তার ডাইরেকশন এবং ম্যাগনিটিউডকে চেঞ্জ করতে থাকে তাহলে আমরা সেই ভেলোসিটিকে বলি ভ্যারিয়েবল ভেলোসিটি, যেখানে ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডাইরেকশন ভ্যারি করছে। এবার যদি তুমি দেখো ভেলোসিটির ম্যাগনিটিউড প্রত্যেকটা ইনস্ট্যান্টে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, তখন সেই ভেলোসিটিকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যার বাংলা নাম হচ্ছে তাৎক্ষণিক বেগ। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে যে ভেলোসিটি ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই টাইমের সঙ্গে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে। এই মোমেন্টে একরকম ভেলোসিটি, পরের মোমেন্টে আরেকটা নতুন ভেলোসিটি, তারপরের মোমেন্টে আবার একটা নতুন ভেলোসিটি। তাহলে এসএইচএম এ মনে রাখবে যে ভেলোসিটিটা আমরা পাবো সেই ভেলোসিটিটা অবভিয়াসলি হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমি কি করে ক্যালকুলেট করব? ভেলোসিটির তোমার ডেফিনেশন হচ্ছে টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তার মানে আমাকে এই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে পরে যখন আমরা ভেলোসিটির এক্সপ্রেশনটা লিখবো দেখো তখন কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। এক্স এর জায়গায় তুমি এই কন্ডিশনটাকে পুরোটা পুট করে দাও। এইবার আমরা আগের লজিকটাকে ফলো করি। ক্যাপিটাল এ অ্যাম্পলিটিউড, তাহলে ক্যাপিটাল এ কোনোভাবেই ডিফারেন্সিয়েশনের মধ্যে আসবে না। ক্যাপিটাল এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। ক্যাপিটাল এ অ্যাজ ইট ইজ যেরকম ছিল থাকবে। শুধুমাত্র কনসেন্ট্রেট করো কস ওমেগা টি প্লাস ফাই জিরোর উপর। আগের বারে কস টু থিটা প্লাস সি, যেটা তোমরা খাতার মধ্যে লিখেছো ডি বাই ডি থিটা অফ কস টু থিটা প্লাস সি, তার আনসার কত পেয়েছো? মাইনাস টু সাইন টু থিটা প্লাস সি, তাই তো? দেখো তো খাতায় তাই লেখা আছে তো? হ্যাঁ সেটাই স্যার। সেটাই লেখা আছে। এবারে ওই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটাকে ম্যাচ করাও। ওটার সঙ্গে এটার কি চেঞ্জ পাচ্ছ? ওখানে ছিল থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, এখানে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে টাইমের রেসপেক্টে। ওখানে ছিল টু, এখানে টু এর জায়গায় এসছে ওমেগা। ওখানে ছিল সি, সি এর জায়গায় এসছে ফাই জিরো। তাহলে ওই যে ইকুয়েশনটা যেটা তোমার খাতাতে লেখা রয়েছে মাইনাস টু সাইন টু থিটা প্লাস সি, সেখানে টু এর জায়গায় পুট করো ওমেগা আর সি এর জায়গায় পুট করো ফাই জিরো। তাহলে বলো তো আনসারটা কত আসবে? আমি আরেকবার রিপিট করছি। টু এর জায়গাতে যেটা তোমাদের খাতায় লেখা আছে সেখানে টু এর জায়গায় পুট করো ওমেগা আর সি এর জায়গায় পুট করো ফাই জিরো। তাহলে আনসারটা কত আসবে?
a omega cos omega t plus phi 0। মাইনাসটা কোথায় গেল বাবা? হ্যাঁ, মাইনাস তো হবে, মাইনাস না, ওমেগা। মাইনাস তো হবে, তো বললে হবে না বাবা, মাইনাসটা তো বলতে হবে। হ্যাঁ স্যার, তাহলে কত মাইনাস হবে? এ ওমেগা, মাইনাস এ ওমেগা কস ওমেগা টি প্লাস পাই 0। একদম কারেক্ট। কারণ এটাকে নিয়ে তো আমার মাথা ঘামানোর দরকার নেই, এ তো রয়েছে, এ থাকুক। তাহলে কস ওমেগা টি প্লাস ফাই জিরোটা হচ্ছে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। তার মানে দেখো, আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন এলো এইটা। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন। আগের পেজে কস টু থিটা প্লাস সি এর ডিফারেন্সিয়েশনের রেজাল্টে কি লিখেছো খাতাতে? স্যার 2 cos মাইনাস 2 sin 2 θ + c। খুব ভালো কথা। এবারে ওটার সাথে এই ইকুয়েশনটাকে ম্যাচ করাও। ওখানে টু, এখানে ওমেগা, আচ্ছা ওখানে থিটা, এখানে টি, ওখানে সি, এখানে ফাই জিরো। তাহলে টু এর স্যার, জায়গায় ওমেগা পুট করো, থিটার জায়গায় টি পুট করো, সি এর জায়গায় ফাই জিরো পুট করো, কত পাচ্ছ বলো? মাইনাস ওমেগা সাইন 2 পাই প্লাস। টু না, টু কেন থাকবে? টু এর জায়গায় তো ওমেগা। হ্যাঁ স্যার, মাইনাস ওমেগা সাইন ওমেগা প্লাস ওমেগা প্লাস সিটা। কেন? ওখানে তো টু থিটা ছিল, তাহলে টু এর জায়গায় ওমেগা হলে তো থিটার জায়গায় টি বসাতে হবে। হ্যাঁ তাহলে কত হচ্ছে? মাইনাস ওমেগা সাইন, এবার ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছ? স্যার 2 θ জায়গায় তো ওমেগা টি প্লাস হ্যাঁ, প্লাস ফাই জিরো, তাই তো? 5 পাই 0। হ্যাঁ দেখো তো, তাই তো রয়েছে। আর এটা তো বাইরে হ্যাঁ স্যার। যেরকম ছিল সেরকমই রয়েছে। হুম, হ্যাঁ স্যার দেখ, বুঝতে পেরেছি। মেয়েরা সবাই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, মেয়েদের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা ভেলোসিটি পেলাম এরকম একটা ইকুয়েশন। এবার পার্টিকেলটা তোমার পজিটিভ থেকে নেগেটিভ দিকেও যাবে, আবার নেগেটিভ থেকে পজিটিভ দিকেও যাবে। তার মানে আমাকে দুটো কন্ডিশনকে ইকুয়েশনের মধ্যে রাখতে হবে। একটা ইকুয়েশন তোমরা সবাই জানো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা সবাই জানো তোমরা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা আন্ডার স্কোয়ার রুট। সেইটা এবার এখানে পুট করো। তাহলে সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো, এটাকে যদি আমরা কসের টার্মে লিখি, তাহলে কি লিখবো? স্কোয়ার রুটের আন্ডারে 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই জিরো, যার পজিটিভ ডাইরেকশনেও থাকবে, নেগেটিভ ডাইরেকশনেও তার এক্সিস্টেন্স থাকবে। তাহলে পরে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, ওমেগা এ যেরকম বাইরে আছে আছে, আর ওটা সাইন থিটার মতন ইমাজিন করো। সাইন থিটা মানে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই জিরো। দেখো এই স্টেপটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? স্যার হ্যাঁ এটা স্যার। আরেকবার বলবেন? ওই যে বললাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু তো 1। হ্যাঁ। তাহলে সাইন স্কোয়ার থিটা কত? 1 মাইনাস কস ওয়ান স্কোয়ার মাইনাস থিটা। কস স্কয়ার থিটা। হ্যাঁ তাহলে সাইন থিটা কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে পরে সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো কি হবে? রুটের মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই জিরো হবে না? হ্যাঁ দেখো সেটাই লিখেছি। এবার পজিটিভ সিম্বলটা মানে হচ্ছে যখন পার্টিকেলটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, আর নেগেটিভ সাইনটা মানে যখন পার্টিকেলটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। হুম সবার ঠিক কাছে আছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে এই স্টেপটা? দেখো সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার কোয়েশ্চেন হচ্ছে, কেন আমি কসটাকে আনতে গেলাম? আমি তো সাইনে রেখে দিলেই পারতাম। আনলাম একটা কারণের জন্য, কারণ আমাকে ভি এর সঙ্গে ওই যে এক্স
ওকে রিলেট করাতে হবে। দেখো তো, প্রথম ইকুয়েশনটা যেটা লেখা রয়েছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা, এখান থেকে কস ওমেগা টি প্লাস ফাই জিরো ইজ ইকুয়াল টু এক্স বাই এ, তাই হচ্ছে না? দেখো তো, কস ওমেগা টি প্লাস ফাই জিরো ইজ ইকুয়াল টু এক্স বাই এ। তাহলে এই হ্যাঁ স্যার। এক্স বাই এর ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে এবার এটাকে যদি সিম্পলিফাই করো, তাহলে স্কোয়ার রুটের মধ্যে কি থাকবে? ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা থাকবে তো? সিম্পল। দেখো, তুমি জাস্ট সিম্পলিফাই করছো, সাবট্রাক্ট করছো, বিয়োগ করছো। তাহলে রুট ওভার অফ ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে ডিনোমিনেটারে এ স্কোয়ার আছে, তাকে যদি তুমি রুট করো, তাহলে ডিনোমিনেটারে কত হয়ে যাবে? এ থাকবে। তাহলে দেখো, এ আর এটা দেখো ক্যান্সেল হয়ে গেল। আর নিউম্যারেটারের মধ্যে ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা পড়ে রইলো। তাহলে ভি এর এক্সপ্রেশনটা দাঁড়ালো দেখো, প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার রুটের ভিতর ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে কিনা বলো? ওই দেখো, কারোর কোনো কথা নেই। স্যার দেখছি না। রুটের মধ্যে এটা তো একটা সিম্পল বিয়োগ। কি হবে রুটের মধ্যে? ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এ স্কোয়ার তো। তাহলে ক্যাপিটাল এ স্কোয়ারের রুট করলে কত হয়? ক্যাপিটাল এ। তাহলে তোমার ডিনোমিনেটারে ক্যাপিটাল এ রয়েছে, আর বাইরে দেখো একটা ক্যাপিটাল এ দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে এ এ তো ক্যান্সেল হয়ে যাবে। এক্স ইন্টু ওয়ান বাই এক্স করলে কত হয়? এক্স এক্স কেটে গিয়ে ওয়ান হয়ে যায় না? সেটাই এখানে হয়েছে। তাহলে ভি হয়ে গেছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা বলো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? এইবার এইবার দেখো, এই ইকুয়েশন থেকে আমরা দেখাতে পারবো যখন পার্টিকেলটা একদম এক্সট্রিম এন্ডে গিয়ে পৌঁছাবে তখন ভেলোসিটি জিরো হবে, আর যখন পার্টিকেলটা ইকুইলিব্রিয়াম পজিশনকে ক্রস করবে তখন ম্যাক্সিমাম ভেলোসিটিতে ক্রস করবে। তাহলে এবার আমরা স্পেশাল কেসেসগুলো দেখছি। ফার্স্ট কেস হচ্ছে পার্টিকেল ইজ অ্যাট মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। আগের ক্লাসে যখন আমরা তোমার ভেরিয়াস ডেফিনেশন গুলোকে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম? মিড পয়েন্ট, যেটাই হচ্ছে আমাদের মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, সেখানে এক্স এর কোঅর্ডিনেটটা ছিল জিরো, কারণ পার্টিকেলটা অ্যালং এক্স অ্যাক্সিস অসিলেট বা এসএইচএম এক্সিকিউট করছিল। তার মানে আমরা ইকুইলিব্রিয়াম বা মিন পজিশনটাকে কনসিডার করেছিলাম অরিজিন, মূল বিন্দু। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে মিন পজিশনের কোঅর্ডিনেট। তাহলে যখন পার্টিকেলটা মিন পজিশনে থাকবে তখন এক্স ইজ ইকুয়াল টু হবে জিরো। তাহলে পরে আমরা এই যে ফাইনাল এক্সপ্রেশনটা আমাদের ভেলোসিটির বেরিয়েছে, এইখানে যদি এক্স এর জায়গাতে জিরো পুট করি, তাহলে আমরা কি পাবো? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। তার মানে ভেলোসিটি অ্যাট দ্য মিন পজিশনের ক্যালকুলেশনটা কি হবে? এই এক্সপ্রেশনটাতে এক্স এর জায়গায় জিরো পুট করে দাও। তাহলে ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস জিরো মানে কি? আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ার। আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ার মানে কি? ক্যাপিটাল এ। তাহলে রেজাল্টটা কি হবে? প্লাস মাইনাস ওমেগা ইন্টু এ। ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ। দেখো এটা সবাই বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। মেয়েদের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার। এই যে ভেলোসিটিটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম। কারণ দেখো, ক্যাপিটাল এ স্কোয়ারের থেকে কোনো কিছুই মাইনাস হচ্ছে না। এক্স এর যদি কোনো ভ্যালু থাকতো, তাহলে তো এ স্কোয়ার থেকে সেই ভ্যালুটা মাইনাস হয়ে গিয়ে আলটিমেটলি ভ্যালুটা কমে যেত। কিন্তু যখন তুমি এক্স ইকুয়ালস টু জিরো পুট করছো,
তার মানে কি ক্যাপিটাল এ স্কোয়ারের থেকে কোনো কিছুই সাবট্রাক্টেড হচ্ছে না বা মাইনাস হচ্ছে না। তার মানে এই যে ভেলোসিটিটা পেলাম এটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটি। এই ম্যাক্সিমাম ভেলোসিটি নাম হচ্ছে ভেলোসিটি অ্যামপ্লিটিউড। এটা মনে রাখবে। যদি কখনো কোয়েশ্চেন দেয় হোয়াট ডু ইউ মিন বাই ভেলোসিটি অ্যামপ্লিটিউড ইন এসএইচএম, তখন তোমার আনসারটা হবে যে একটা পার্টিকেল যখন এসএইচএম এক্সিকিউট করে তখন মিন পজিশন ক্রস করার সময় ওর ভেলোসিটি হয় ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ভেলোসিটিটাকেই আমরা বলি হচ্ছে ভেলোসিটি অ্যামপ্লিটিউড অফ দ্যাট পার্টিকেল। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবারে ম্যাক্সিমাম পেয়ে গেলাম, মিনিমাম কি হতে পারে? ভেলোসিটি থাকবে না। তার মানে সেটা কখন পাবো? আমরা আগের দিনে যখন আমরা ফার্স্ট ক্লাসে যখন আমরা দেখেছিলাম যে একটা পার্টিকেল যখন অসিলেট করছে ও পজিটিভ এন্ড বা নেগেটিভ এন্ডে যখন পৌঁছাচ্ছে একটা মোমেন্টের জন্য থামছে, থেমেই ব্যাক করছে। তাহলে এবার আমাকে বের করতে হবে পার্টিকেলটা পজিটিভ এক্সট্রিম এন্ড বা নেগেটিভ এক্সট্রিম এন্ডে থাকলে ওর ভেলোসিটি সত্যি সত্যি জিরো হচ্ছে কিনা। তাহলে নেক্সট কন্ডিশন হচ্ছে when the particle is at extreme position। যখন পার্টিকেল এক্সট্রিম পজিশনে পৌঁছাবে তখন পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হবে অ্যামপ্লিটিউড। কারণ অ্যামপ্লিটিউডের ডেফিনেশন কি ছিল? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। পার্টিকেল যখন মোশনের একদম এক্সট্রিম এন্ডটাতে পৌঁছাচ্ছে তখন ওর মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট সব থেকে বেশি। তার মানে যখন পার্টিকেলটা পজিটিভ এক্সট্রিম এন্ডে থাকবে তখন এক্স ইজ ইকুয়াল টু হবে প্লাস ক্যাপিটাল এ। পার্টিকেলটা যখন নেগেটিভ এক্সট্রিম এন্ডে থাকবে তখন এক্স ইজ ইকুয়াল টু হবে মাইনাস ক্যাপিটাল এ। কারণ ক্যাপিটাল এ হচ্ছে আমার অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। দেখো এক্স ইকুয়ালস টু কেন প্লাস মাইনাস এ হলো এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো এটা? না স্যার, আরেকবার বলবেন? অ্যামপ্লিটিউডের ডেফিনেশন আগের দিন কি বলেছিলাম? একটা পার্টিকেল যখন এসএইচএম এক্সিকিউট করে তখন পার্টিকেলটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পজিটিভ সাইড বা নেগেটিভ সাইডে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় সেটাই অ্যামপ্লিটিউড। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কখন হবে? পার্টিকেলটা যখন পজিটিভ এন্ড বা নেগেটিভ এন্ডে যাবে। কারণ পজিটিভ এন্ড মানে কি? পজিটিভ এক্সট্রিম এন্ড। তারপর তো পার্টিকেলটা আর যেতে পারছে না। তাহলে এক্সট্রিম এন্ডে পৌঁছালে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তোর ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে। তাহলে যখন আমরা পার্টিকেলটার এক্সট্রিম পজিশনকে কনসিডার করব তখন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? অ্যামপ্লিটিউড হবে। কারণ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানেই তো অ্যামপ্লিটিউড। পজিটিভে হলে প্লাস অ্যামপ্লিটিউড, নেগেটিভে হলে মাইনাস অ্যামপ্লিটিউড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে যদি এক্স এর ভ্যালু প্লাস অর মাইনাস এ পুট করো, এক্স এর স্কোয়ার আছে, পজিটিভের স্কোয়ার তো পজিটিভ বটেই, নেগেটিভের স্কোয়ারও পজিটিভ। তাহলে পরে কন্ডিশনটা কি দাঁড়াবে? প্লাস মাইনাস ওমেগা উইদিন স্কোয়ার রুট। দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি? জিরো। জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে কি পাবে? জিরো। তার মানে দেখো পার্টিকেলের কোনো ভেলোসিটি থাকলো না। এইটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা যদি এই যে দুটো বের করলাম, ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন যখন পার্টিকেলটা রয়েছে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম, আর যখন ও যে কোনো একটা এক্সট্রিম এন্ডে পৌঁছাচ্ছে তখন ভেলোসিটিটা মিনিমাম।
সেটাকে তাহলে কথায় যদি আমরা লিখি তাহলে কি লিখবো? ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন SHM ইজ এ ম্যাক্সিমাম হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন, যেটা আমাদের কেস 1। আর সেকেন্ড কেসটাকে কথায় কি লিখবো? ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন SHM ইজ এ মিনিমাম হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট আইদার অফ দ্য টু এক্সট্রিম পজিশনস। তার মানে পজিটিভ এক্সট্রিম পজিশনে থাকলেও ভেলোসিটি মিনিমাম 0, নেগেটিভ এক্সট্রিম পজিশনে থাকলেও ভেলোসিটি মিনিমাম 0। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো ভেলোসিটিটা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? এবার আমি যাব হচ্ছে অ্যাক্সিলারেশনে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যদি কারো কিছু লেখার থাকে চট করে একটু লিখে নাও, পরের স্লাইডে যাব আমি। আমি কি নেক্সট স্লাইডে যাব না কেউ কিছু লিখছো? না স্যার, হয়ে গেছে লেখা। আচ্ছা, এবার চলে আসো অ্যাক্সিলারেশন। আমরা অলরেডি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন তো ছিলই, ভেলোসিটি আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, এইটা পেয়েছিলাম। এবার আমরা ক্যালকুলেট করব অ্যাক্সিলারেশন। যদি পার্টিকেলের ভেলোসিটি প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করে, তাহলে পার্টিকেলের অ্যাক্সিলারেশনও প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করবে। তার মানে ভেলোসিটি যদি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হয়, তাৎক্ষণিক বেগ হয়, তাহলে অ্যাক্সিলারেশনকেও হতে হবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ। কেন? কারণ টাইমের রেসপেক্টে ভেলোসিটির যা চেঞ্জ, সেই সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই তো আমরা ত্বরণ বলি, টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে যেখানে ভেলোসিটি টাইমের সঙ্গে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, তখন অ্যাক্সিলারেশনকেও কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। তার মানে আমরা ভেলোসিটির যে তোমার ইকুয়েশন, এইটাকে যদি এবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কি হবে? ডিভি বাই ডিটি, দ্যাট ইজ ডি বাই ডিটি অফ মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। এবার তোমরা আমাকে আনসারটা বলবে কি হবে। যেটা করবে, মাইনাস ওমেগা এটাকে বাইরে বের করে দাও, শুধুমাত্র বলো সাইন ওমেগা টি প্লাস ফাই জিরোকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে। অলরেডি আমরা এটা করেছি। দেখো ওইখানে সাইন 2θ প্লাস সি, তার আনসারটার সাথে ম্যাচ করে বলো। এবার এটা তোমাদের পারা উচিত, কারণ অলরেডি আমরা একই টাইপ অফ ইকুয়েশন কিন্তু করছি। এটা বলে ফেলো কত হবে। মাইনাস ওমেগা এ বাইরে বের করে দাও, শুধুমাত্র ডি বাই ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরোকে তোমার এটাকে কনসিডার করো। আর ওইখানে ইকুয়েশন যেগুলো আমরা লিখেছিলাম, ওখানে সাইন 2θ প্লাস সি এর সাথে ম্যাচ করে বলো কত আসবে। বাহ, আর কোনো কথা নেই, সবাই ঠিক। স্যার, হুম। বলছি ও মাইনাস সাইনটাকে বাইরে বাদ দেবো? মাইনাস ওমেগা এটাকে মাথাতে রেখোই না, শুধুমাত্র আচ্ছা, ডি শুধু বাই ডি। সাইন, সাইন আর ওমেগা টি। হ্যাঁ, সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো, এটাকে সাইন 2θ প্লাস সি এর সাথে কম্পেয়ার করে বলো কত আসছে। কেউ বলছো না? তাহলে আর আমরা আমাদের তাহলে প্রথমে আর ডিফারেন্সিয়েশন গুলো ওগুলো শিখে আর লাভ কি হলো? তাহলে তো একবারেই তো এইখানেই আমি চলে আসতে পারতাম।
তোমাদের তো শিখিয়ে দিলাম ভেলোসিটি ক্যালকুলেশনের সময়। ওখানে টু আছে, টু এর জায়গায় ওমেগা কনসিডার করো। ওখানে থিটা আছে, থিটার জায়গায় টি মনে করো। ওখানে সি আছে, সি এর জায়গায় ফাই জিরো মনে করো। তো তোমাদের তো ভেলোসিটি করানোর স্যার সময় শেখালাম। হ্যাঁ বলো। ওমেগা টি কস, তার ব্র্যাকেটে ওমেগা টি প্লাস ফাই জিরো। ওমেগা টি কস না, শুধু ওমেগা, ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই জিরো। ওমেগা টি হবে না? না, ওখানে তো আচ্ছা। সাইন টু থিটা প্লাস সিতে কি হ্যাঁ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুধু ওমেগা কস ব্র্যাকেটে ওমেগা টি প্লাস ফাই জিরো। হ্যাঁ, খুব ভালো কথা, ভেরি গুড। আর বাইরে যেরকম মাইনাস ওমেগা এ আছে সেরকম মাইনাস ওমেগা এ থাকবে। তার মানে পরের স্টেপটা হবে এরকম, মাইনাস ওমেগা এ যেরকম বাইরে ছিল রয়েছে, আর ওই ডি বাই ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো হয়ে গেল ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই জিরো। সবার কাছে কি ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু আমি তোমাদের পাশে বসে থাকবো না। পরীক্ষাতে এটা করতে দেবে। তোমাদের তো লজিকটা আমি শিখিয়ে দিলাম, যে কোন লজিকটা অ্যাপ্লাই করলেই তোমরা আনসারটা পেয়ে যাবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু তোমাকে ভেলোসিটি ক্যালকুলেশন বা অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন এগুলো কিন্তু করতে দেবে। তখন কি করবে? তখন যদি এই তোমার লজিকটা না মাথায় থাকে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার কি করব? এবার দেখো, ওমেগাকে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ কস ওমেগা টি প্লাস ফাইভ জিরো। এটা লেখা যাবে তো? হ্যাঁ স্যার, লেখা যাবে। এবার বলো তো, এ কস ওমেগা টি প্লাস ফাইভ জিরো উপরে কার সাথে ইকুয়াল করা আছে? ফার্স্ট লাইনে এ কস ওমেগা টি প্লাস ফাইভ জিরো মানে তো এক্স। এক্স, হ্যাঁ। তাহলে আমরা এ কস ওমেগা টি প্লাস ফাইভ জিরোটাকে যদি সেপারেট করে লিখি, তাহলে এ কস ওমেগা টি প্লাস ফাইভ জিরোর জায়গায় এক্স পুট করতে পারবো। তাহলে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কি এলো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো সবাই বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। ছেলেরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের আগের বারের মতন, আগে যেরকম আমরা ক্যালকুলেট করেছিলাম, পার্টিকেলটা যখন ইকুইলিব্রিয়াম বা মিন পজিশনে আছে তখন ভেলোসিটি কত, এন্ড পজিশনে আছে তখন ভেলোসিটি কত, ঠিক একইভাবে এবার আমরা ক্যালকুলেট করব পার্টিকেলটা মিন পজিশনে থাকলে অ্যাক্সিলারেশন কত, পার্টিকেলটা এন্ড পজিশনে থাকলে তার অ্যাক্সিলারেশন কত। তাহলে পরে এবার আমরা ফার্স্ট কেস করছি, পার্টিকেল ইজ অ্যাট মিন পজিশন। মিন পজিশন মানে কি? একটু আগে আমরা করে এলাম ভেলোসিটি করার সময়, এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তুমি যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো এই অ্যাক্সিলারেশনের ইকুয়েশনে পুট করো, তাহলে কি আনসারটা হবে? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু জিরো। জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট সবসময় জিরো আসবে। তাহলে দেখো মিন পজিশনে পার্টিকেলের কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। তার মানে এই কন্ডিশনটা আসছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ইজ ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের সব থেকে কম ভ্যালু, মিনিমাম ভ্যালু। তাহলে দেখো, এটা এমন একটা মোশন যেখানে ভেলোসিটি যখন ম্যাক্সিমাম তখন কোনো অ্যাক্সিলারেশন নেই। কারণ দেখো, আগের পার্টটাতেই আমরা দেখলাম মিন পজিশনে ভেলোসিটি ছিল ম্যাক্সিমাম, আর এবারে দেখো মিন পজিশনে দেখো অ্যাক্সিলারেশন নেই। দেখো ফার্স্ট কেসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। ছেলেরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এবার সেকেন্ড পজিশনে, মানে সেকেন্ড কেস কি? এক্সট্রিম এন্ড, হয় প্লাস এক্সট্রিম এন্ড নয় মাইনাস এক্সট্রিম এন্ড। তাহলে সেকেন্ড পার্টে আমরা কি বলছি? পার্টিকেল ইজ অ্যাট এক্সট্রিম এন্ড। এক্সট্রিম এন্ড হলে কি হবে? ডিসপ্লেসমেন্টের ভ্যালু হবে ইকুয়াল টু অ্যাম্পলিটিউড। পজিটিভে হলে পজিটিভ অ্যাম্পলিটিউড, নেগেটিভে হলে নেগেটিভ অ্যাম্পলিটিউড। তার মানে এক্স উইল বি ইকুয়াল টু প্লাস, আইদার প্লাস এ অর মাইনাস এ। এইবার যদি
তুমি এক্স এর ভ্যালু প্লাস এ পুট করো, তাহলে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ। এক্স এর ভ্যালু যদি মাইনাস এ পুট করো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ। তার মানে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কি আসছে দেখো, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু প্লাস মাইনাস এ। তাহলে প্লাস পুট করলে অ্যাক্সিলারেশন মাইনাস আসবে, মাইনাস পুট করলে মানে মাইনাস এ পুট করলে অ্যাক্সিলারেশন তোমার মাইনাস মাইনাস হয়ে গিয়ে প্লাস আসবে। তাহলে সেটাকে আমরা এভাবে লিখি, মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ। দেখো ক্লিয়ার হলো কিনা বলো, নিজে তোমরা চেক করে দেখো। যখন তুমি এক্স এর ভ্যালু প্লাস এ কনসিডার করছো, তখন অ্যাক্সিলারেশন কত হবে? প্লাস ইন্টু মাইনাস মানে মাইনাস, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ। আর যখন এক্স এর ভ্যালু পুট করছো মাইনাস ক্যাপিটাল এ, তখন মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তখন অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ। তাহলে এইটা হলো অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু। ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা বলেছিলাম ভেলোসিটি অ্যাম্পলিটিউড, অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা বলবো অ্যাক্সিলারেশন অ্যাম্পলিটিউড। তাহলে এক্সট্রিম এন্ডে ভেলোসিটি জিরো, কোনো ভেলোসিটি থাকে না, কিন্তু এক্সট্রিম এন্ডে যখন পার্টিকেলটা রিচ করে তখন এর অ্যাক্সিলারেশন হয়ে যায় ম্যাক্সিমাম। এটা তো আমরা ম্যাথামেটিক্যালি পেলাম। যদি তোমার মনে হয় কেন এটা হচ্ছে, তার কারণ কিছুই নয়। একটা জিনিস চিন্তা করে দেখো, পার্টিকেলটা এক্সট্রিম এন্ডে পৌঁছানোর পর আর কেন ফার্দার যেতে পারছে না? তার মানে ওর আর ক্ষমতা নেই ওই যে রেস্টোরিং ফোর্স আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ফোর্স কনস্ট্যান্ট পড়ার সময়, সেই রেস্টোরিং ফোর্সটাকে ওভারকাম করার। ধরো তোমার কোমরে একটা ইলাস্টিক টাই আপ করে দেওয়া হয়েছে, সেই ইলাস্টিক ব্যান্ডটা তোমার কোনো ধরো ওয়ালের সাথে একটা কোনো হুক রয়েছে তার সাথে ফিক্স করে দেওয়া হলো। এবার তোমাকে বলা হলো যে তুমি ওই ইলাস্টিক ব্যান্ডটা তোমার কোমরে বাঁধা আছে, এই অবস্থায় তুমি যতটা পারো দেয়ালের থেকে দূরের দিকে যাও। তুমি প্রথমে তোমার বডিতে, তোমার বডি দিয়ে ফোর্স অ্যাপ্লাই করতে থাকবে, ইলাস্টিক ব্যান্ডটা আস্তে 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 লেন্থে বাড়বে, বাড়তে 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 তুমি দেখবে একটা সার্টেন টাইমের পর তুমি কিন্তু আর যেতে পারছো না দেয়ালের থেকে দূরে। কেন? কারণ ইলাস্টিক ব্যান্ডটা তোমাকে এবার যে ফোর্সটা উল্টো দিকে দিচ্ছে, তোমার আর ক্ষমতা নেই সেই ফোর্সটাকে ওভারকাম করে আরো ফার্দার দূরের দিকে যাওয়ার। এসএইচএমেও এক্স্যাক্টলি তাই হয়। পার্টিকেলটা এক্সট্রিম এন্ডে পৌঁছানো মানে পার্টিকেলটার ওই মোমেন্টে আর ক্ষমতা নেই ওই রেস্টোরিং ফোর্সটাকে ওভারকাম করে আরো ডান দিক বা আরো বাঁ দিকে যাওয়ার। তার মানে এক্সট্রিম এন্ডগুলোতে রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম হয়। নিউটন সেকেন্ড ল অফ মোশন তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে, সেখানে আমরা কি দেখেছি? অ্যাক্সিলারেশন ফোর্সের উপর ডিপেন্ডেন্ট। ফোর্স যেখানে ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশনকেও সেখানে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এক্সট্রিম এন্ড দুটোতে রেস্টোরিং ফোর্সটা ম্যাক্সিমাম বলে এক্সট্রিম এন্ড দুটোতে অ্যাম্পলিটিউডের ভ্যালুটাও হবে ম্যাক্সিমাম। এই জন্য এক্সট্রিম এন্ডে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো, হ্যাঁ স্যার। ছেলেরা সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। আচ্ছা, তাহলে পরে আমরা এটাকে যদি কথায় লিখি তাহলে কি বলবো? Acceleration of a particle in SHM is a maximum when the particle is at either of its two extreme positions. পজিটিভে পৌঁছালেও অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, নেগেটিভে পৌঁছালেও অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। আর জিরো কখন হবে? যখন পার্টিকেলটা মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে। তাহলে কি লিখছি? অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইন SHM ইজ এ মিনিমাম when the particle is at mean or equilibrium position. তাহলে ভেলোসিটি যেখানে ম্যাক্সিমাম SHM এ, সেখানে অ্যাক্সিলারেশন নেই, জিরো। আবার যেখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম সেখানে ভেলোসিটি কিন্তু নেই। দেখো ক্লিয়ার হলো কিনা বলো, হ্যাঁ স্যার। ছেলেরা সবাই বুঝতে পেরেছো?
এবারে আমরা কি ক্যালকুলেট করব? এবার আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করব। দেখো, এই তিনটে ইকুয়েশন আমরা পেলাম। প্রথমটা ডিসপ্লেসমেন্ট, পরেরটা ভেলোসিটি, তারপরেরটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবার টাইম পিরিয়ডের ডেফিনেশন কি ছিল? প্রত্যেক টাইম পিরিয়ড বাদে বাদে পার্টিকেলটা একই মোশনকে রিপিট করবে। তাহলে সেই কথাটাই যদি আমি লিখি, তাহলে ফার্স্টে আমি কি বলবো? এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন রিপিটস ইটস মোশন আফটার ওয়ান টাইম পিরিয়ড। প্রত্যেকটা টাইম পিরিয়ড বাদে বাদে একই মোশন বারবার করে রিপিটেড হবে। তার মানে কি? আমি যদি কনসিডার করি ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড, তাহলে প্রত্যেক ক্যাপিটাল টি বাদে ডিসপ্লেসমেন্ট আবার ইনিশিয়াল ভ্যালুতে ফিরে আসবে, ভেলোসিটি আবার ইনিশিয়াল ভ্যালুতে ফিরে আসবে, অ্যাক্সিলারেশন আবার ইনিশিয়াল ভ্যালুতে ফিরে আসবে। তার মানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই প্রত্যেক ক্যাপিটাল টি টাইম বাদে বাদে এক হতে থাকবে। তাহলে এটাকে যদি আমি কথাতে লিখি, তাহলে আমি কি লিখবো? ইফ ক্যাপিটাল টি ইজ দ্য টাইম পিরিয়ড, দেন দ্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন all will be equal both in magnitude and direction after time capital T। তার কারণ আফটার টাইম ক্যাপিটাল টি একই মোশন বারবার করে রিপিট হবে। এই দুটো সেন্টেন্স তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই হ্যাঁ বুঝতে স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে কথাটা লিখলে, এই কথাটাকে যদি ইকুয়েশন দিয়ে লেখো, তাহলে ব্যাপারটা কি হবে দেখো। ওই এক্সটাকে লিখছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাইভ জিরো তোমাকে যা ভ্যালু দেবে, তুমি যদি স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি অ্যাড করো একই ভ্যালু দেবে। ক্যাপিটাল টি এর পর যদি আবার একটা ক্যাপিটাল টি অ্যাড করো আবার এক ভ্যালু পাবে। কারণ প্রত্যেক ক্যাপিটাল টি পর 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 একই ভ্যালু বারবার করে তুমি ফিরে পাবে, একই ডাইরেকশনও ফিরে পাবে। তাহলে একই জিনিস ভেলোসিটির কেসেও লিখতে পারবে। শুধুমাত্র ওই ওমেগা স্মল টিতে একটা করে ক্যাপিটাল টি যদি তুমি অ্যাড করতে থাকো, তার মানে একটা করে টাইম পিরিয়ড কমপ্লিট হচ্ছে। এখানে আমি একটা ক্যাপিটাল টি অ্যাড করেছি মানে একটা টাইম পিরিয়ড কমপ্লিট হয়েছে। এখানে যদি আমি দুটো ক্যাপিটাল টি অ্যাড করতাম, তাহলে দুটো টাইম পিরিয়ড কমপ্লিট হতো, মানে দুবার রিপিট হতো। যদি তিনবার টি অ্যাড করতাম, তাহলে তিনবার রিপিট হতো। তার মানে যত ক্যাপিটাল টি অ্যাড করবে, যত তুমি যদি 10টা ক্যাপিটাল টি অ্যাড করো, তার মানে মোশনটা 10বার রিপিটেড হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো তোমাদের কাছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এবার একটা কথা বলো, সাইন জিরোর ভ্যালু কত? সাইন 0 ডিগ্রি, এটা ত্রিগোনোমেট্রিতে করেছো। 0 সাইন 0 0। কস জিরোর ভ্যালু কত? 1 1। এবার বলো তো, সাইন জিরোর পর আবার যখন সাইন 360 ডিগ্রি হচ্ছে, তখন আবার জিরো পাচ্ছ তো? হ্যাঁ স্যার। কস 0 1, কস 360 ডিগ্রি মানে আবার প্লাস 1 ওয়ান, আবার প্লাস 1 না? হ্যাঁ 1 তাহলে দেখ, চিন্তা করে দেখো, প্রত্যেক 360 ডিগ্রি বাদে বাদে সাইন জিরো বা কস জিরোর ভ্যালুগুলো ফিরে আসছে, তাই না? হ্যাঁ ছেলেরা কথাটা বুঝতে পারলে? সাইন 0 0, এবার সাইন 0 ডিগ্রির সঙ্গে 360 ডিগ্রি অ্যাড করতে থাকো, তাহলে সাইন 360 ডিগ্রি জিরো দেবে, সাইন 720 ডিগ্রি জিরো দেবে, সাইন 1080 ডিগ্রি জিরো দেবে। মানে প্রত্যেক 360 ডিগ্রি বাদে বাদে সাইন জিরোর ভ্যালু ফিরে আসছে, প্রত্যেক 360 ডিগ্রি বাদে বাদে কস জিরোর ভ্যালু ফিরে আসবে। 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল, অলরেডি এটা আমরা ক্লাসে আগে পড়েছি। তার মানে আমরা বলতে পারি যে সাইন এবং কোসাইন এই ফাংশনগুলোর ভ্যালু রিপিটেড হতে থাকবে যদি অ্যাঙ্গেলটা 2n পাই দিয়ে চেঞ্জ হয়। 2n পাই মানে হচ্ছে, আমি
সব কন্ডিশনটা লিখলাম। কিরকম? তুমি যদি এন এর ভ্যালু 1 পুট করো তাহলে 2 পাই রেডিয়ান 360 ডিগ্রি। এন এর ভ্যালু যদি 2 পুট করো তাহলে 4 পাই রেডিয়ান মানে 720 ডিগ্রি। এন এর ভ্যালু 3 পুট করো তাহলে হচ্ছে কত, 6 পাই রেডিয়ান। 6 পাই রেডিয়ান মানে 720 সঙ্গে আবার 360 ডিগ্রি অ্যাড করো, তার মানে 1080 ডিগ্রি। তার মানে 2n পাই। এই লজিকে সাইনের ভ্যালুও রিপিট করবে, কসের ভ্যালুও রিপিট করবে। তাহলে এন এর ভ্যালু 1 হচ্ছে সব থেকে কম। তার মানে আমাদের 2 পাই অ্যাঙ্গেল রিপিট হলেই আমরা দেখতে পাই, 2 পাই অ্যাঙ্গেল বাদেই আমরা দেখতে পাবো সাইনের ফাংশনটা রিপিটেড হচ্ছে, কসের ফাংশনটা রিপিটেড হচ্ছে। তার মানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, তোমার অ্যাক্সিলারেশন, এরা সবাই মিনিমাম 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পরেই রিপিট হবে। তার মানে একটা টাইম পিরিয়ড কমপ্লিট হবে। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমাকে ক্যাপিটাল টি এর এক্সপ্রেশনটা লিখতে হবে। তাহলে দেখো আমরা এই যে এক্সপ্রেশনটা লিখেছিলাম, আমরা কি বলেছি, ক্যাপিটাল টি এর মিনিমাম ভ্যালু হতে হবে 2 পাই। তাহলে আমরা ক্যাপিটাল টি এর জায়গায় 2 পাই পুট করে দিলাম। তাহলে বোথ সাইডে দেখো দুটোই সাইনের ফাংশন। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারি, ওমেগা ইন্টু স্মল টি প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে ওমেগা টি প্লাস 2 পাই, কারণ 5 0 5 0 তো দুটো একই অ্যাঙ্গেল, বোথ সাইড থেকে তো ওটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে শুধুমাত্র ব্র্যাকেটের পার্টটা রইল। এবার তুমি যদি লেফট হ্যান্ড সাইডে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে দেখো ওমেগা স্মল টি লেফট হ্যান্ড সাইডে, আবার ওমেগা স্মল টি রাইট হ্যান্ড সাইডেও আছে। তাহলে বোথ সাইড থেকে ওমেগা ইন্টু স্মল টিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকবে, ওমেগা ইন্টু ক্যাপিটাল টি। রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকবে, 2 পাই। তাহলে দেখো ওমেগা ইন্টু ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2 পাই। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। সবাই বুঝতে পেরেছো? স্যার এটা বুঝলাম না। যদি এটা এরকম থাকতো, ধরো সাইন 2 থিটা প্লাস সি ইজ ইকুয়াল টু সাইন এক্স থিটা প্লাস সি, তাহলে কি লিখতে, 2 থিটা প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স থিটা প্লাস সি। সি সি তো ক্যান্সেল হয়ে যেত, আর দুটোই তো সাইনের আর্গুমেন্ট, তার মানে কি অ্যাঙ্গেলটা তো সেম। তাহলে টু হুম। থিটা 2 থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা হতো না? হ্যাঁ। তাহলে সেটাকে এখানে ফলো করো। সাইনের মধ্যে বোথ সাইডে, সাইনের ভিতরে সাইনের যেটা আর্গুমেন্ট পার্ট মানে যেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সে দুটোকে যদি তুমি ইকুয়েট করো, লেফট হ্যান্ড সাইডেও 5 0 রাইট হ্যান্ড সাইডেও 5 0, তাহলে তো 5 0টা থাকাও যা না থাকাও তাই, একই তো অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই জন্য লিখিনি, প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে রয়েছে, ওমেগা ইন্টু স্মল টি প্লাস ক্যাপিটাল টি, আর রাইট হ্যান্ড সাইডে পড়ে রয়েছে ওমেগা স্মল টি প্লাস। ওমেগা টি। এবার তুমি হ্যাঁ লেফট হ্যান্ড সাইডটাতে মাল্টিপ্লাই করে দেখো তো, ওমেগা স্মল টি বাঁ দিকেও পাচ্ছ, ওমেগা স্মল টি ডান দিকেও পাচ্ছ, তাহলে কি হবে, ক্যান্সেল হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে কি পড়ে থাকবে, লেফট হ্যান্ড সাইডে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি, আর রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে, 2 পাই। এটাই তো 2 পাই। লেখা লেখা হয়েছে, দেখো। বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ছেলেটা বুঝতে পেরেছো? তাহলে এবার আমার কাজ হবে কি, ক্যাপিটাল টি বের করা। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। একটু আগে আমরা অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স একটা ইকুয়েশন পেয়েছিলাম। সেখানে মাইনাস সাইনটা কি দেখাচ্ছিল, অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট তারা একটা আরেকটার অপোজিট। তাহলে সেখান থেকে আমি যদি ওমেগার ভ্যালু লিখি, তাহলে ওমেগাটা হবে √(a/x), কারণ তোমার তোমার নেগেটিভ সাইনটা এটা বোঝাচ্ছে যে অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট তারা একটা আরেকটার অপোজিটে কাজ করছে। কিন্তু যখন তুমি ওমেগা স্কোয়ার লিখবে, তখন তো ওমেগা তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে তো আর প্লাস মাইনাস হবে না, কনস্ট্যান্ট তো পজিটিভ কনস্ট্যান্ট প্লাস।
তার মানে ওমেগা স্কোয়ার হবে এ বাই এক্স, তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ এ বাই এক্স। তাহলে সেই ওমেগার জায়গায় আমরা রুট ওভার অফ এ বাই এক্স যদি পুট করি, এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে এটা হয়ে যাবে 2 পাই রুট ওভার অফ এক্স বাই এ। কারণ দেখো ওটা ডিনোমিনেটারে রুট ওভার অফ এ বাই এক্স ছিল, তাহলে যেই মোমেন্টে তুমি ওটাকে নিউমারেটারে নিয়ে গেলে ভিতরটাকে আবার রেসিপ্রোকাল করতে হলো, তার মানে রুট ওভার অফ এক্স বাই এ। এক্স মানে কি ডিসপ্লেসমেন্ট, স্মল এ মানে কি অ্যাক্সিলারেশন, তার মানে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কি হলো 2 পাই স্কোয়ার রুটের মধ্যে ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন। স্যার, হ্যাঁ বলো। স্মল স্মল টিটা কি বললেন? অ্যাক্সিলারেশন। স্মল টি না, স্মল এ। আচ্ছা, স্মল এ, হ্যাঁ স্মল এ স্মল এ হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন। আর ক্যাপিটাল এ অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। দেখো এই ইকুয়েশনটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে বলো। সেটা একবার বোঝাবেন? অ্যাক্সিলারেশন যখন আমরা ক্যালকুলেট করলাম, তখন অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কত পেয়েছি, স্মল এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওখানে তোমার মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট এরা হচ্ছে একজন আরেকজনের অপোজিটে। কিন্তু যখন তোমাকে ওমেগার ভ্যালু পুট করতে হবে, আমরা তো প্রথমেই দেখেছি যে ওমেগা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টে তো আর প্লাস মাইনাস আসবে না, সেটা তো একটা পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই ইকুয়েশন থেকে ওমেগা স্কোয়ার সমান কত হবে এ বাই এক্স। তার মানে ওমেগা কি রুট ওভার অফ এ বাই এক্স। তাহলে এই ওমেগার জায়গায় রুট ওভার অফ এ বাই এক্স পুট করেছি, করে এবার জাস্ট সিম্পলিফাই করেছি, 2 পাই রুট ওভার অফ এক্স বাই এ হয়ে গেছে। এক্স মানে ডিসপ্লেসমেন্ট আর স্মল এ মানে অ্যাক্সিলারেশন, তার মানে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুটের আন্ডারে ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এইটা কিন্তু পরীক্ষায় দেয়। প্রুফ দ্যাট টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন, তখন আমাদের এই পার্টটা এভাবে করে দেখাতে হবে। দেখো ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। এইবারে আমি আমাদের এই পার্টের মানে এই ফার্স্ট পার্টের লাস্ট ক্যালকুলেশনে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের জাস্ট একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এটা অনেক সময়তে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ফেজের রিলেশন বের করতে বলে। তো এই ফেজ রিলেশনটা আমরা কি করে ক্যালকুলেট করব, জিনিসটা তোমাদেরকে বলে দিই, ভালো করে একটু দেখে নাও। এটা খুব সোজা, জাস্ট তোমাকে কতগুলো সিম্পল লজিককে একটু দেখে নিতে হবে। আমরা প্রথমে কনসিডার করছি পার্টিকেলটা ওর পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করছে। পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করা মানে কি, তুমি যখন পার্টিকেলটা ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে প্লাস ক্যাপিটাল এ ডিস্টেন্সে রয়েছে, তখন থেকে তুমি তোমার টাইম স্টার্ট করলে। তার মানে টি ইজ ইকুয়াল টু 0-তে এক্স ইজ ইকুয়াল টু প্লাস ক্যাপিটাল এ। লাস্ট ক্লাসে যখন আমরা ডিসপ্লেসমেন্টে পজিটিভ এক্সট্রিমেন্ট থেকে স্টার্ট করেছিলাম, তখন দেখবে তোমাদের খাতাতে যদি লেখা থাকে, তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি ছিল ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। আমরা প্রথমে একটা জেনারেল ওয়েতে এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো করে নিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে দেখেছিলাম প্লাস এক্সট্রিম এন্ড হলে পরে ডিসপ্লেসমেন্ট কত হবে, মাইনাস এক্সট্রিম এন্ড হলে ডিসপ্লেসমেন্ট কত হবে, তোমার ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে নেগেটিভে গেলে কত হবে, পজিটিভে গেলে কত হবে। তো আমরা আগের ক্লাসের ওই কন্ডিশনটাকে এখানে ইউজ করব, কারণ আমরা এখানে প্রথমেই বলে দিচ্ছি পার্টিকেলটা পজিটিভ এক্সট্রিম থেকে স্টার্ট করছে। তাহলে পজিটিভ এক্সট্রিমেন্ট থেকে স্টার্ট করলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে, এটা দেখে নেবে আগের ক্লাসে করা আছে, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি।
এবারে এইটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ভেলোসিটি পাবে এ কস ওমেগা টি। এর তো ডিফারেন্সিয়েশন হবে না। কস ওমেগা টি, দেখো কস টু থিটা কত ছিল? মাইনাস টু কস টু থিটা, সরি, তো তোমার কস টু থিটার ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস টু সাইন টু থিটা। তাহলে কস ওমেগা টি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। এ দেখো ভেলোসিটি এ যেরকম রয়েছে, কস ওমেগা টি কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো। এটাকে এটাকে কম্পেয়ার করো কস টু থিটাকে যখন থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছো। কস টু থিটার আনসারটা কি পেয়েছিলে? মাইনাস টু সাইন টু থিটা। টু এর জায়গায় ওমেগা পুট করো, থিটার জায়গায় টি পুট করো, তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। আর ক্যাপিটাল এ তো রয়েছে, ক্যাপিটাল এ থেকে গেল। তাহলে ভেলোসিটিটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এবারে ট্রিগোনোমেট্রিতে তোমরা জানো মাইনাস সাইন থিটা, সেটাকে কিভাবে লেখা যাবে? কস 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এটা কেমিস্ট্রি, এই তো তোমাকে ট্রিগোনোমেট্রিতে করেছো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে মাইনাস সাইন ওমেগা টি, এটাকে আমি এভাবে এই রে, হ্যাঁ এই যে দেখো এখানে তোমার ইকুয়েশনটা আমি দেখিয়ে দিলাম। কস 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মানে কি? পাই/2 রেডিয়ান। তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটা বা কস পাই/2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস সাইন থিটা। তাহলে এই ইকুয়েশনে দেখো মাইনাস সাইন ওমেগা টি রয়েছে। তাহলে মাইনাস সাইন ওমেগা টির জায়গাতে আমি এই লজিকে কি লিখতে পারি? কস 90 ডিগ্রি প্লাস ওমেগা টি লিখতে পারি না? এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো। এখানে সাইন ওমেগা টি আর এখানে রয়েছে মাইনাস সাইন থিটা। তার মানে থিটার জায়গায় ওখানে ওমেগা টি লেখা আছে। তাহলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় কস পাই/2 প্লাস থিটা, তাহলে মাইনাস সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু কত হবে? কস পাই/2 প্লাস ওমেগা টি হবে না? দেখো তো। হ্যাঁ, ঠিক। এটাই হবে তো। এই জন্য দেখো তোমাদের আমি রেফারেন্স ইকুয়েশনটা পাশে রেখেছি। তাহলে সেটাকে যদি লেখো, এ দেখো ওমেগা এ কস, এখানে ছিল পাই/2 প্লাস থিটা, থিটার জায়গায় ওমেগা টি লিখছি, আর পাই/2 জায়গায় পাই/2 লিখছি। দেখো হ্যাঁ স্যার। হুম। এই 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 দুটো ইকুয়েশন ক্লিয়ার হলো কিনা বলো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? cos omega t plus 1 অ্যাকচুয়ালি না। এখানে কস পাই/2 প্লাস থিটা তুমি যদি 90 ডিগ্রি প্লাস থিটা লেখো আর থিটা প্লাস 90 ডিগ্রি লেখো, কোনো ডিফারেন্স আছে? একই তো। তো সেটাই লিখেছি। তাহলে মাইনাস সাইন ওমেগা টি মাইনাস সাইন থিটা কম্পেয়ার করো এইভাবে। তাহলে মাইনাস সাইন থিটা যদি কস 90 পাই/2 প্লাস থিটা হয়, তাহলে মাইনাস সাইন ওমেগা টি কি হবে? কস পাই/2 প্লাস ওমেগা টি হবে না? এবার বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন আমি পাই/2টা পরে রেখেছি? অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা করার পরেই বুঝতে পারবে কেন এইভাবে লিখলাম, তোমাদের নিজেদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার কি করব? এবার আমরা অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করব। তার মানে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ভেলোসিটির ইকুয়েশনে মাইনাস ওমেগা এ আছে, বাদ দিয়ে দাও। টাইমের রেসপেক্টে সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করো। সাইন টু থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে কি পেয়েছিলে? টু কস টু থিটা। তাহলে এখানে সাইন ওমেগা টিকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাবে? ওমেগা কস ওমেগা টি। এটাই পাবো তো। দেখো ওখানে তোমার টু কস টু থিটা ছিল, টু এর জায়গায় ওমেগা পুট করো, আর থিটার, সরি, হ্যাঁ, তোমার টু এর জায়গায় ওমেগা পুট করো আর ওখানে থিটার জায়গায় টি পুট করো। দেখো একই ইকুয়েশন পাচ্ছ। সাইন টু থিটা ছিল, এখানে সাইন ওমেগা টি। তাহলে সাইন টু থিটার যদি ডিফারেন্সিয়েশন থিটার রেসপেক্টে টু কস টু থিটা হয়, তাহলে সাইন ওমেগা টি এর রেসপেক্টে ওমেগা cos omega t। ওমেগা কস ওমেগা টি, ভেরি গুড।
অলরেডি একটা ওমেগা বাইরে রয়েছে, ওমেগার সঙ্গে ওমেগাকে মাল্টিপ্লাই করলে কি হবে, ওমেগা স্কোয়ার হবে। তাহলে দেখো অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা কি হলো, মাইনাস ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে রয়েছে মাইনাস কস, কস 180 ডিগ্রি প্লাস থিটা। এই ইকুয়েশনটা দেখো, কস 180 ডিগ্রি প্লাস থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, কস 90 × 2 প্লাস থিটা। 90 × 2 প্লাস থিটা মানে কি, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 রেডিয়ান, তার মানে কস π/2 × 2 প্লাস থিটা। π/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, পাই হবে, তাই তো? তার মানে কস হ্যাঁ পাই স্যার। প্লাস থিটা মানে মাইনাস কস থিটা। এই লজিকটাকে এখানে পুট করো, মাইনাস কস থিটা, আর এই ইকুয়েশনটাতে রয়েছে মাইনাস কস ওমেগা টি। তাহলে মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু যদি কস পাই প্লাস থিটা হয়, তাহলে মাইনাস কস ওমেগা টি ইজ ইকুয়াল টু কত হবে, কস পাই প্লাস ওমেগা টি হবে না? দেখো তো, দেখো কম্পেয়ার করে দেখো, মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কস পাই প্লাস থিটা, তাহলে মাইনাস কস ওমেগা টি কি হবে, কস পাই প্লাস ওমেগা টি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। স্যার এটা বুঝলাম না। π/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, পাই। তাহলে কস পাই প্লাস থিটার রেজাল্ট কি পাচ্ছ, পাই প্লাস থিটা। রেজাল্ট পাচ্ছ মাইনাস কস থিটা, তাই তো? হ্যাঁ। এবারে অ্যাক্সিলারেশনের ইকুয়েশনে ফিরে যাও, ওখানে দেখো মাইনাস কস ওমেগা টি আছে, হ্যাঁ। তাহলে মাইনাস কস থিটা যদি ইকুয়াল টু কস পাই প্লাস থিটা হয়, তাহলে মাইনাস কস ওমেগা টি কি হবে, কস পাই প্লাস ওমেগা টি হবে না? কস থিটার পাই জায়গায় তো প্লাস। ওমেগা টি বসাচ্ছি, হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ। এবার ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। এবারে ডিসপ্লেসমেন্টের সঙ্গে ভেলোসিটির ব্লু কালারের ইকুয়েশনটাকে ম্যাচ করে দেখো তো। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে কস ওমেগা টি আছে, ভেলোসিটির ব্লু কালারের ইকুয়েশনেও কস আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে ওমেগা টির সঙ্গে আরো একটা π/2 যোগ করা হয়েছে। তার মানে ডিসপ্লেসমেন্টের থেকে ভেলোসিটি π/2 অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে, প্লাস আছে বলে। এটা যদি মাইনাস হতো তাহলে পিছিয়ে থাকতো, প্লাস মানে এগিয়ে থাকবে। আর্গুমেন্টের মধ্যে কস বা সাইনের আর্গুমেন্টের মধ্যে যখন দেখবে কোনো একটা অ্যাঙ্গেল অ্যাড হচ্ছে, তার মানে ওই কোয়ান্টিটিটা আগের কোয়ান্টিটির থেকে এগিয়ে গেছে, ওই অ্যাঙ্গেলে লিড করছে। তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে শুধু ছিল কস ওমেগা টি, কিন্তু ভেলোসিটির ব্লু কালারের ইকুয়েশনে দেখতে পাচ্ছি ওমেগা টির সাথে আরো একটা π/2 অ্যাঙ্গেল রেডিয়ানে অ্যাড হয়েছে। তার মানে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের থেকে 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান অ্যাঙ্গেলে এগিয়ে রয়েছে। তাহলে এটাকে আমি কি বলবো, পার্টিকেল ভেলোসিটি ইজ অ্যাহেড অফ ইটস ডিসপ্লেসমেন্ট বাই এ ফেজ অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু π/2 রেডিয়ান। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার ডিসপ্লেসমেন্টের সঙ্গে অ্যাক্সিলারেশনের ব্লু কালারের ইকুয়েশনটা দেখো, অ্যাক্সিলারেশনের ব্লু কালারের ইকুয়েশনে ওমেগা টির সাথে কত অ্যাঙ্গেল অ্যাড করা হয়েছে, পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি, সেটা আবার প্লাস। তার মানে অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে থাকবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, বা পাই রেডিয়ান অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে। তাহলে পরে পার্টিকেল অ্যাক্সিলারেশন ইজ অ্যাহেড অফ ইটস ডিসপ্লেসমেন্ট বাই এ ফেজ অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের থেকে π/2 অ্যাঙ্গেলে এগিয়ে আছে, অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের থেকে পাই রেডিয়ান অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এগিয়ে আছে। প্লাস আছে বলে এগিয়ে আছে, এটা যদি প্লাস না থেকে মাইনাস থাকতো তখন আর অ্যাহেড না হয়ে তখন
পিছিয়ে যেত, তখন ল্যাগ করতো বা বিহাইন্ড হতো। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, এইটাও ভালো করে ইয়ে করো, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেন দেয়, 1 মার্কের কোয়েশ্চেন দিল যে এসএইচএম এ পার্টিকেল ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তখন আনসারে লিখবে π/2 রেডিয়ান অ্যাঙ্গেলে। বা অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, π রেডিয়ান অ্যাঙ্গেলে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা আমাদের এই পার্টের লাস্ট ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের টাইম পিরিয়ড অফ অসিলেশন কত। ক্যান্টিলিভার বিম জানো কি জিনিসটা, কেউ বলতে পারবে? ক্যান্টিলিভার বিম কিছুই নয়, একটা বিম যার একটা এন্ড সাপোর্টেড থাকে আর আরেকটা এন্ড ফ্রি থাকে। অনেকের বাড়িতে তোমাদের আছে দেখবে, দোতলা বা তিনতলার বারান্দা দেখবে, বাড়ির যেটা আউটার ওয়াল তার থেকে খানিকটা সামনের দিকে হ্যাঙ্গিং অবস্থায় থাকে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওই যে বিল্ডিংটা তোমার এই তোমার বারান্দাটা এই যে হ্যাঙ্গিং কন্ডিশনে আছে, ও তো নিচে কোনো পিলার নেই, তাহলে ওকে সাপোর্ট কে করছে? এই সাপোর্ট করছে হচ্ছে ক্যান্টিলিভার বিম। তাহলে ক্যান্টিলিভার বিম বলা হচ্ছে এটা একটা স্ট্রাকচারাল এলিমেন্ট যেটার একটা এন্ড থাকে সাপোর্টেড আর আরেকটা এন্ড থাকে ফ্রি এন্ড। ছবিটা কিরকম দেখতে হবে? ছবিটা হচ্ছে এইরকম। এই যে ভার্টিক্যাল যেটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে তোমাদের বাড়ির দেয়ালটা, ওয়ালটা, আউটার ওয়াল। ওখানে এই বিমের একটা এন্ড ফিক্সড রয়েছে, আর এই যে ফ্রি এন্ড, এই যে লেন্থটা দেখো ওই স্ট্রাকচারের ওই তোমার রিজিড সারফেস থেকে এগিয়ে আছে, এর উপরই ওই বারান্দার স্ট্রাকচারটা, ওই তোমার ফাউন্ডেশনটা ওর উপর করা হয়। এটাই এই ক্যান্টিলিভার বিমটাই ওই ওয়েটটাকে ধরে রাখে, সাপোর্ট দেয়, দিয়ে তোমার এই বারান্দাটা হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে। ব্যাপারটা ইয়ে হলো কেন, ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝেছি স্যার। তাহলে এই ক্যান্টিলিভার বিমের কি কি ফিচার আছে? এটা নর্মাল বিমই একটা, কিন্তু এর একটা এন্ডকে ফিক্স করতে হবে, একটা এন্ডকে ফ্রি রাখতে হবে। তাহলে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাপোর্ট কন্ডিশনস। তোমরা এখন যারা ক্লাস করছো তাদের মধ্যে কেউ যদি সিভিল ডিপার্টমেন্টের থাকো, তাহলে তোমাদের এই ক্যান্টিলিভার বিমের দেখবে, তোমরা যখন স্ট্রাকচার নিয়ে পড়বে তখন তোমাদের এই ক্যান্টিলিভার বিম নিয়ে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। এবার প্রথম হলো সাপোর্ট কন্ডিশন। ছবিতে কি দেখতে পাচ্ছ? বিমটার একটা এন্ড দেখো রিজিড পার্টের সাথে ফিক্স করা রয়েছে, তার মানে ওই এন্ডটাকে আমরা বলবো সাপোর্টেড এন্ড। যেটা দেখো বিমের বাঁ দিকটা যেটা ফিক্সড এন্ড বলে লেখা রয়েছে, আর ডান দিকটা যেটা ফ্রি এন্ড লেখা আছে সেখানে কোনো সাপোর্ট নেই। তার মানে কোনো রকম, এটার কোনো রকম ফিক্সড কিছু নেই। তার মানে তুমি যদি ওই ফ্রি এন্ডের উপর ফোর্স দাও নিচের দিকে, তাহলে এই বিমটা দেখবো নিচের দিকে বেন্ড করবে, বেঁকে যাবে। আবার যদি নিচ থেকে উপরের দিকে ফোর্স দিই, তাহলে বেন্ডটা উপরের তোমার এই বিমটা উপরের দিকে বেন্ড করবে। তাহলে আমরা সাপোর্ট কন্ডিশন কি পাবো? একটা এন্ডে সাপোর্টেড থাকবে, আরেকটা এন্ড ফ্রি থাকবে। তাহলে আমরা সাপোর্টেড অ্যাট ওয়ান এন্ডে কি বলছি? দ্য ফিক্সড এন্ড ইজ টিপিক্যালি অ্যাঙ্কর্ড অর অ্যাটাচ টু এ সাপোর্ট স্ট্রাকচার। এখানে সাপোর্ট স্ট্রাকচারটা হচ্ছে তোমার এই ভার্টিক্যাল ফিক্সড ওয়াল, যেটা যেখানে সাপোর্টেড আছে বলে, ফিক্স করা আছে বলেই কিন্তু তুমি এই ক্যান্টিলিভার বিমে একটা স্টেবিলিটি পাচ্ছ। এটা কখনো এই স্ট্রাকচার থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে না, আবার এই স্ট্রাকচারের রেসপেক্টে ও রোটেটও করতে পারবে না। দেখবে বাড়িতে যে বারান্দাগুলো হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে, তারা কিন্তু যা ইচ্ছা লেন্থ অব্দি কিন্তু থাকে না। এর একটা ক্যালকুলেশন আছে, যে বিমটা দেওয়া হচ্ছে সেই বিমটা কতটা পর্যন্ত ওয়েটকে সাপোর্ট করতে পারবে তার উপর ক্যালকুলেট করে বারান্দাগুলোকে ঠিক সেইভাবে
হ্যাঙ্গিং কন্ডিশনে রাখা হয়। ধরো আমি ক্যালকুলেট না করে একটা অনেক লম্বা একটা বিম করে দিলাম, এবার যেই মোমেন্টে আমি বারান্দাটা ওর উপরে তৈরি করব, বাকি তোমার কংক্রিট করে ইয়ে করব, লোড পড়তে শুরু করলো, বিমটা আস্তে 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 বেন্ড করতে শুরু করবে, করতে 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 করে একটা সময় স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। এই কোলাপসটা যাতে না করে সেই কারণের জন্য ক্যালকুলেট করে কতটা পোর্শনকে ফ্রি অবধি রাখা যাবে সেটা সিভিল ইঞ্জিনিয়াররা ক্যালকুলেট করে সেভাবে প্ল্যানিংটা করেন। তাহলে সাপোর্টেড অ্যাট ওয়ান এন্ড পেলাম, আর আরেকটা এন্ড হচ্ছে ফ্রি। তাহলে সেকেন্ডটা হচ্ছে ফ্রি অ্যাট দা আদার এন্ড। যে দিকটা সাপোর্টেড তার অপোজিট এন্ডটা, এখানে আমাদের ছবিতে বাঁ দিকটা সাপোর্টেড, তাহলে বাঁ দিকের অপোজিট হচ্ছে ডান দিক, তাহলে ডান দিকটা হচ্ছে ফ্রি, তার সাথে কোনো রিজিড স্ট্রাকচার কোনো কিছু নেই। তার মানে এখানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং ফোর্সটাকে যদি ইনক্রিজ বা ডিক্রিজ করি, তাহলে আমি দেখবো এই ফ্রি এন্ডটা হয় নিচের দিকে নামবে বা উপরের দিকে উঠবে। এটা হলো সাপোর্ট কন্ডিশন। এবার হচ্ছে তুমি লোড কোথায় দেবে। লোড মানে হচ্ছে তুমি ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করবে, লোড অ্যাপ্লিকেশন। লোড সব সময় অ্যাপ্লাই করা হবে ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডে। এই লোডটা ডাইনামিক হতে পারে, তার মানে চেঞ্জ করছে, বা স্ট্যাটিক হতে পারে। তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ছো তো এই সেমিস্টারে, সরি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস নয়, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ছো এই সেমিস্টারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স পড়েছো, পড়া হয়েছে এখনো? না, ওগুলো হয়নি এখনো। এখনো পড়া হয়নি। তাহলে বেন্ডিং মোমেন্টস অ্যান্ড শিয়ার ফোর্স তোমাদের পড়তে হবে। সেখানে তোমরা এরকম এই ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্টস ক্যালকুলেশনটা শিখবে। যখনই এই ফ্রি এন্ড দেওয়া হয়, ফ্রি এন্ডের উপর যখন তুমি ফোর্স বা লোড অ্যাপ্লাই করবে, তখন বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স তৈরি হবে এই বিমের ভিতরে। ক্যালকুলেশন এখানে কিছু করতে হবে না, ওগুলো ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্টের মধ্যে। সেখানে তোমাদের দেখবে যে এর এর ম্যাথামেটিক্যাল পার্ট থাকবে, নিউমেরিক্যাল ক্যালকুলেট করতে হ্যাঁ হবে। স্যার, পড়াচ্ছেন স্যার। আচ্ছা, তোমাদের মানে যে সেকশনে পড়ানো শুরু হয়নি সে সেকশনে পড়ানো শুরু হবে, চিন্তার কিছু নেই, কারণ এটা তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে, এই বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ক্যালকুলেশন। তাহলে কি বলা হচ্ছে দেখো, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হচ্ছে কোথায়, ক্যান্টিলিভারের ফ্রি এন্ডে। সেই লোডটা স্ট্যাটিক হতে পারে, সেই লোডটা ডাইনামিক হতে পারে। মানে ডাইনামিক মানে লোড মানে ফোর্সের ভ্যালু চেঞ্জ করবে, স্ট্যাটিক মানে ফোর্সের ভ্যালু চেঞ্জ করবে না। তার জন্য কি হবে, এই ক্যান্টিলিভার বিমের লেন্থ বরাবর বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স তৈরি হবে। এবারে যেই ফোর্স দিলে সিচুয়েশনটা কি হবে দেখো, যেই ফ্রি এন্ডে লোড অ্যাপ্লাই করবে, এ দেখো ফ্রি এন্ডটা দেখো নিচের দিকে নেমে গেল, দেখো বেন্ড হলো, বিমটা দেখতে পাচ্ছ বেন্ড হচ্ছে। যেই মোমেন্টে বিমটা বেন্ড হবে, সঙ্গে সঙ্গে তুমি এটা তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, লোড দিয়েছো বলে বেন্ড হচ্ছে। যেই তুমি লোড তুলে নেবে, বিমটা তো আবার আগের পজিশনে ফিরে আসবে। তাহলে আগের পজিশনে ফিরে আসতে গেলে একটা রেস্টোরিং ফোর্স দরকার। তাহলে রেস্টোরিং ফোর্সটা কোথায় কাজ করবে, ক্যান্টিলিভার বিমের যে এন্ডটা ওই স্ট্রাকচারের সঙ্গে ফিক্স করা রয়েছে, সেই এন্ড দিয়ে যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে তার অপোজিট ডাইরেকশনে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রি এন্ডে আমি নিচের দিকে লোড দিয়েছি, তাই জন্য দেখো ফিক্সড এন্ডে রেস্টোরিং ফোর্সটা উপরের দিকে অ্যারো দিয়ে দেখানো রয়েছে। যদি আমি ফ্রি এন্ডে ফোর্সটা নিচ থেকে উপরের দিকে দিতাম, তখন ফিক্সড এন্ডে রেস্টোরিং ফোর্সটা উপর থেকে নিচের দিকে কাজ করত। বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। ছেলেরা, বুঝতে পেরেছো? তাহলে এই যে তোমার ফিক্সড এন্ডটা, এই ফিক্সড এন্ডটা একটা পিভটের মতো কাজ করবে, যে পয়েন্টটাকে সেন্টার করে বিমটা হয় নিচের দিকে বেন্ড করবে বা উপরের দিকে বেন্ড করবে। তাহলে পরে এবার হচ্ছে ডিফরমেশনে কি বলা হচ্ছে দেখো, দ্য ক্যান্টিলিভার বিম আন্ডারগোজ বেন্ডিং ডিফরমেশন হোয়েন সাবজেক্টেড টু লোড। মানে যখন লোড দেওয়া হবে তখনই এই বেন্ডিং ডিফরমেশনটা হবে। ফিক্সড এন্ডটা একটা পিভট পয়েন্টের মতো কাজ করবে, যেটাকে সেন্টার করে বিমটা
নিচের দিকে কনকেভের মতন বেন্ড করবে বা উপরের দিকে কনকেভ শেপের মতন বেন্ড করবে। কতটা বেন্ড করবে সেটা ডিপেন্ড করবে তুমি কতটা লোড বা ফোর্স দিচ্ছ তার উপরে। এই বিমটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে, এবং তার জিওমেট্রিকটা স্ট্রাকচারটা কত। জিওমেট্রিক স্ট্রাকচার মানে তার তোমার থিকনেস কত, মানে তার ক্রস সেকশনাল এরিয়া কত তার উপরে, লেন্থ কত তার উপরে। তাহলে পরে কতটা ডিফর্ম হবে সেটা কি বলা হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন অর ডিফরমেশন যাই তুমি বলো, সেটা ডিপেন্ড করছে দেখো অ্যাপ্লাইড লোড কতটা তুমি ফোর্স দিচ্ছ, মেটেরিয়াল কি মেটেরিয়াল দিয়ে তুমি বিমটা তৈরি করেছো সেই মেটেরিয়ালের উপর, আর তার জিওমেট্রিক স্ট্রাকচার কতটা লেন্থ কতটা থিকনেস। দেখো ডিফরমেশনটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। এবারে কি হবে যদি একটি এক্সাম্পল দেখি। তোমরা সবাই সুইমিং, হয়তো তোমরা অনেকে সুইমিং করেছো, সুইমার তোমরা, বা তোমরা সুইমিং সবাই দেখেছো। সেখানে দেখেছো অলিম্পিক্সে ডাইভিং কম্পিটিশন হয়, যেখানে একটা স্ট্রাকচারের থেকে একটা বোর্ড দেখবে বাইরে এক্সটেন্ডেড থাকে, সেই বোর্ডটা স্প্রিং এর হ্যাঁ মতো স্যার কাজ করে। দেখেছি। একজন তোমার যে ডাইভার, তিনি ওই বোর্ডের এন্ডে গিয়ে যখন দুবার বা তিনবার বোর্ডটাকে পা দিয়ে পুশ করেন, তখন দেখেছো বোর্ডটা কিরকম নিচের দিকে বেন্ড হয়ে সেই ডাইভারকে উপরের হ্যাঁ দিকে স্যার। কতটা হাইটে থ্রো করে। ওটা হচ্ছে একটা হ্যাঁ স্যার। ওটা একটা ক্যান্টিলিভার বিমের এক্সাম্পল। তার মানে আমরা কি বলবো, একটা ডাইভিং বোর্ড যেটা সুইমিং পুলের একটা এজের থেকে এক্সটেন্ডেড রয়েছে, সেটা ক্যান্টিলিভার বিমের একটা এক্সাম্পল। এই যে তোমার বিল্ডিং এর মধ্যে বললাম যেটা এক্সটেন্ডেড পার্ট, বা আমরা যখন কোনো রকম, তোমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে সবাই গেছো নিশ্চয়ই, বা বিভিন্ন ব্রিজের উপর দিয়ে যখন যাই, নিচে ধরো রেল লাইন রয়েছে, বা ধরো নিচে ধরো কোনো নদী রয়েছে, রিভার রয়েছে, তার উপরে যে স্ট্রাকচারটা, হ্যাঙ্গিং স্ট্রাকচার সেকশনটা, ওটাও কিন্তু ক্যান্টিলিভার স্ট্রাকচার। তার মানে আমরা আরেকটা এক্সাম্পল কি বলতে পারি, ওভার হ্যাঙ্গিং স্যার সেকশন। হ্যাঁ বলো। ওটা তো দূর দিকেই ফিক্স থাকে, মানে ওটা ব্রিজের দুদিকে ক্ষেত্রে। ফিক্স থাকে কিন্তু ওটার মাঝখানটাকে তো কানেক্টেড করা হয়। ও আচ্ছা। এবার ব্রিজের তোমার দুটো সাইডকেই তুমি যদি ফিক্স করে দাও, তাহলে কিন্তু ব্রিজ ভেঙে যাবে। তুমি উপর থেকে দেখছো তোমার ব্রিজটা ওখানে দুটো সাইডই ফিক্স, কিন্তু ব্রিজের যে কোনো একটা সাইডে ওই এক্সটার্নাল স্ট্রাকচারের ভিতরে একটা রেল লাইনের মতন একটা ট্র্যাক থাকে, তার উপর তোমার হুইলস থাকে। ওই ব্রিজটা ওই এন্ডটা মুভ করতে পারে স্ট্রাকচারের ভিতরে। কারণ কি, কারণ গরমকাল পড়বে, গরমকাল মানে কি টেম্পারেচার বাড়বে, তাহলে পরে স্ট্রাকচারের ভিতরে যে, ইনক্রিজ করবে, হ্যাঁ। হ্যাঁ স্ট্রাকচারের ভিতরে যে মেটাল পার্টটা রয়েছে সেটা এক্সপ্যান্ড করবে। তাহলে তুমি যদি হ্যাঁ। দুটো এন্ডকেই ফিক্স করে দাও, ও এক্সপ্যান্ড করলে কি হবে, পুরো স্ট্রাকচারটা ভেঙে দেবে না। হ্যাঁ স্যার। তার মানে ওই পার্টটা থাকে ফ্রি টু মুভ, ওটা সাপোর্টেড থাকে কিছু হুইলস এর উপর। হুম। তাহলে এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটাকে যদি আমরা একটুখানি ইয়ে দিয়ে দেখি কিভাবে অসিলেট করে। এই দেখো, দেখো তো ডাইভিং বোর্ডের সময় এরকম অসিলেশন হয় না। হ্যাঁ স্যার। একটা এন্ড ফিক্স, আর একটা দেখো একটা এন্ড উপরে উঠছে নিচে নামছে। মানে আমরা যদি সাইড থেকে দেখি, তাহলে দেখো একবার বিমটা বেন্ড হয়ে নিচের দিকে যাচ্ছে, আবার বিম, তোমার বিমটা ক্যান্টিলিভার বিমটা বেন্ড হয়ে উপরের দিকে উঠছে। তাহলে উপর নিচ এইভাবে টু অ্যান্ড ফ্রো মোশন যাবে, উপর থেকে নিচে নিচ থেকে উপরে। তার মানে এই ফ্রি এন্ডটা কি হয়ে যাবে, একটা সিম্পল হারমোনিক মোশন শো করবে। তাহলে সিম্পল হারমোনিক মোশন মানে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারবো, সেটাই আমরা এবার ক্যালকুলেট করব। দেখো ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমরা ক্যালকুলেটিভ পার্টটাতে। দেখো ক্যালকুলেশনটা কিরকম করা হচ্ছে। প্রথমে ক্যাপিটাল এফ যেটা উপরে অ্যারো, সেটা মনে করো নেই, আর নিচে যে স্মল ওয়াই সেটা মনে করো নেই। তুমি কি করেছো, প্রথমে ক্যান্টিলিভার বিমের উপরে ফ্রি এন্ডে একটা
লোড ক্যাপিটাল ডাব্লু অ্যাপ্লাই করেছো। তাহলে যেই মোমেন্টে ক্যাপিটাল ডাব্লু অ্যাপ্লাই করবে, বিমটা নিচের দিকে বেন্ড হবে, অলরেডি আমরা দেখলাম। তাহলে সেই বিমটা ধরো ক্যাপিটাল ডাব্লু ওয়েটের জন্য ডেল্টা অ্যামাউন্টে নিচের দিকে ডিপ্রেসড হলো। তাহলে প্রথম আমাকে যেটা বের করতে হবে সেটা এই ডেল্টা অ্যামাউন্টের ভ্যালুটা কত। এটাই তোমরা ক্যালকুলেট করবে যখন তোমরা বেন্ডিং মোমেন্টস অ্যান্ড শিয়ার ফোর্স পড়বে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। আমরা এখানে শুধু এক্সপ্রেশনটা করব। তাহলে প্রথমে এফটাকে চিন্তা করো না, ওয়াইটাকে চিন্তা করো না, শুধুমাত্র মনে করো ডাব্লু লোডটা চাপা পড়েছে, তার জন্য ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডটা দেখো ডেল্টা অ্যামাউন্টের নিচের দিকে নেমেছে। তার মানে এবার দেখো দুটো তোমার ক্যান্টিলিভার বিমের দুটো বেন্ডেড স্ট্রাকচার আছে, নিচের বেন্ডিংটা এখন এই মোমেন্টে চিন্তা করছো না, এখন শুধুমাত্র ডেল্টা অবধি বেন্ড করেছে এইটুকু চিন্তা করো। ক্যান্টিলিভার বিমটার লেন্থ বলা রয়েছে এল। তাহলে আমাকে প্রথম জানতে হবে এই ক্যাপিটাল ডাব্লু লোড দিলে এই যে ডেল্টা অ্যামাউন্টে ডিপ্রেসড হলো ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডটা, তার এক্সপ্রেশনটা কত। তাহলে আমি কি বলছি, মনে করছি ডাব্লু লোড দেওয়ার জন্য বিমের ফ্রি এন্ডে ওই ফ্রি এন্ডটা ডেল্টা অ্যামাউন্টে ডিপ্রেসড হয়েছে। এই অ্যামাউন্ট অফ ডিপ্রেশনের ভ্যালু কতটা লোড দিচ্ছ তার উপর ডিপেন্ড করে, বিমের কতটা লেন্থ তার উপর ডিপেন্ড করে। বিমটার তোমরা সেমিস্টার ওয়ানে ইলাস্টিসিটি চ্যাপ্টারের মধ্যে ইয়ংস মডিউলাস পড়েছিলে, মনে পড়ছে? ওই ইয়াংস মডিউলাসের উপর ডিপেন্ড করবে মেটেরিয়ালের নেচার। আর হচ্ছে আচ্ছা তোমাদের ইয়েতে কি বলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইয়েতে সেন্টার অফ মাস, সরি, তো তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন হয়েছে? মোমেন্ট অফ ইনার্শিয়া না স্যার। ওটা এখনো হয়নি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এটাও তোমাদের ক্যালকুলেট করতে স্যার হবে। হয়নি। আচ্ছা, হবে হবে, চিন্তার কিচ্ছু নেই, তোমার গ্র্যাজুয়ালি একটা একটা করে করে সব হবে। সেই মানে বিমের প্রত্যেকটা স্ট্রাকচারের একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, সেই মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর ডিপেন্ড করবে। এই মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা সেমিস্টার ওয়ানে সার্কুলার মোশন চ্যাপ্টারে ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার একটা ইকুয়েশন পড়েছিলে, মনে পড়ছে ফিজিক্সে? সার্কুলার মোশন চ্যাপ্টারে পড়েছিলে রোটেশনাল মোশনে ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, খেয়াল পড়ছে? সেমিস্টার ওয়ানে পড়েছিলে, ভুলে গেছো? যাক ঠিক আছে, দরকার নেই, আমাদের ওই কটা কোয়ান্টিটি লাগবে। এই ডিপ্রেশনের ভ্যালুটাকে মনে রাখবে, ডেল্টা ইজ ইকুয়াল টু ডাব্লু এল কিউব ডিভাইডেড বাই 3 ক্যাপিটাল ওয়াই আই জি। দেখো যেখানে আমি লিখে দিয়েছি, ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে মেটেরিয়াল, যে মেটেরিয়াল দিয়ে বিমটা তৈরি তার ইয়ংস মডিউলাসের ভ্যালু, এল হচ্ছে ক্যান্টিলিভার বিমের লেন্থ, আর আই সাফিক্স জি হচ্ছে জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়া। এই এক্সপ্রেশনটাকে এই মোমেন্টে মুখস্থ রাখো। যখন তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ক্যালকুলেট করবে তখন তোমরা এই ডিপ্রেশনটা ওখানে ক্যালকুলেট করবে। এইবার ডিপ্রেশন আগের পার্টে আমরা কি দেখেছি, যদি ফ্রি এন্ডে আমরা একটা ফোর্স দিই ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তাহলে ফিক্সড এন্ডে উপরের দিকে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে, যেটা আমরা ক্যান্টিলিভার বিমের ওই ফোর্সের ব্যাপারটা দেখছিলাম, রেস্টোরিং ফোর্সের ব্যাপারটা। তাহলে এই ক্যান্টিলিভার বিমের ফিক্সড এন্ডে আপওয়ার্ড ডাইরেকশনে একটা রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে, তার কারণ তুমি ফ্রি এন্ডে ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা লোড বা ফোর্স দিয়েছো। তাহলে পরে কি বলছি দেখো, দিস ডিপ্রেশন প্রডিউসেস এ রেস্টোরিং ফোর্স ইন দ্য ক্যান্টিলিভার বিম অ্যাট দ্য ফিক্সড এন্ড, যে এন্ডটা ফিক্সড রয়েছে মানে বাঁ দিকটা, কোন দিকে কাজ করবে? লোড যেদিকে তার উল্টো দিকে, লোড এখানে নিচের দিকে, তাহলে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে উপরের উপরের দিকে। দিকে হবে। হুম। এবার এই ডিপ্রেশনের সঙ্গে রেস্টোরিং ফোর্সের এই ইকুয়েশনটাকে আমাকে ইকুয়েট করাতে হবে।
এবার দেখো তো, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, মনে পড়ছে? ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স কনস্ট্যান্ট ইনটু ডিসপ্লেসমেন্ট। সেইটাকে আমরা এবার এখানে কাজে লাগাবো। তাহলে আমার এখানে ডিসপ্লেসমেন্ট বা ডিপ্রেশন কত? ডেল্টা। ফোর্স কত? ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু আমি লিখবো কে ইন্টু ডেল্টা। এই কেটা হচ্ছে আমার ওই ফোর্স কনস্ট্যান্ট যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। দেখো, সেই ইকুয়েশনটা পুট করলাম, ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স কনস্ট্যান্ট ইনটু ডিপ্রেশন বা ডিসপ্লেসমেন্ট। এবারে তুমি ডেল্টার ভ্যালু তো অলরেডি লিখেছো, সেটাকে সাবস্টিটিউট করে দাও। তাহলে দেখো ক্যাপিটাল ডাব্লুটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ফোর্স কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে গেলে, কারণ এই ফোর্স কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের লাগবে টাইম পিরিয়ড ক্যালকুলেশনের জন্য। এবারে এবারে ওই ওয়াইটাকে কাজে লাগাবো। ডাব্লু রয়েছে, তার উপর আমি আরো ফার্দার ক্যাপিটাল এফ দেব। তাতে করে আমি দেখব যে এই তোমার ক্যান্টিলিভার বিমটা আরো ওয়াই অ্যামাউন্ট নিচের দিকে নামবে। যেই যেই মোমেন্টে এফটাকে আমি সরিয়ে দেব, সেই মোমেন্টে আমরা দেখব ক্যান্টিলিভার বিমটা আগের বারের মতন এরকম আপ ডাউন করছে। 1 মিনিট। এবারে কি হচ্ছে যেটা বলছিলাম, এই ফোর্সটা যখন তুমি দেবে, ওয়াই অ্যামাউন্টের নিচের দিকে আরো নামবে বিমের ফ্রি এন্ডটা, ফোর্সটাকে রিলিজ করে দেবে। তাহলে আমরা একটু আগে অ্যানিমেশনে দেখলাম ক্যান্টিলিভারের বিমটা একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, তার মানে অসিলেট করা স্টার্ট করবে। তাহলে নেক্সট স্টেপে আমরা কি বলবো? নেক্সট স্টেপে আমরা বলবো, আমরা এবার বিমটাকে ফার্দার নিচের দিকে ওয়াই অ্যামাউন্টে ডিসপ্লেস করছি বা ডিপ্রেস করছি। কেন? কারণ আমরা ফ্রি এন্ডে ডাব্লুর উপর আর একটা ফোর্স এফ দিয়েছি। তাহলে অলরেডি ডাব্লুর জন্য ডেল্টা অ্যামাউন্ট নিচের দিকে বিমের ফ্রি এন্ডটা নেমেছিল, আমি ফোর্স দিলাম, আরো ওয়াই নামলো। তাহলে টোটাল ডিপ্রেশন কত হবে? ডেল্টার সাথে ওয়াইটাকে যোগ করে দিতে হবে। তাহলে দেখো টোটাল ডিপ্রেশন হলো ওয়াই ইন্টু ডেল্টা। এবার এই টোটাল ডিপ্রেশনের ভ্যালুকে যদি ফোর্স কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো? টোটাল রেস্টোরিং ফোর্স, যেটা ওই ক্যান্টিলিভার বিমের ফিক্সড এন্ড দিয়ে উপরের দিকে কাজ করবে। তাহলে টোটাল রেস্টোরিং ফোর্স যেটা ক্যান্টিলিভার বিমের ফিক্সড এন্ডে আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, সেটা কি? টোটাল ডিপ্রেশনের ভ্যালুকে ফোর্স কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে আমরা আগের বারে দেখেছিলাম কে ইন্টু ডেল্টা প্লাস, সরি, তোমার ডাব্লুর জন্য তোমার একটা ডিপ্রেশন হয়েছে, আর ডাব্লু প্লাস এফ এর জন্য ডেল্টা প্লাস ওয়াই ডিপ্লেশন, মানে তোমার ডিপ্রেশন বা ডিফ্লেকশন হলো। তাহলে পরে এবার যদি আমাকে নেট ফোর্স ক্যালকুলেট করতে বলে, তাহলে নেট ফোর্স কত হবে? টোটাল ডিপ্রেশন থেকে বা টোটাল ডিপ্রেশনের যে করেসপন্ডিং রেস্টোরিং ফোর্স, তার থেকে আমার এই ডাব্লু বা যেটা আগে থেকে দেওয়া ছিল সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে পরে দেখো সেটাই করা হচ্ছে। ডেল্টা প্লাস ওয়াই ইন্টু কে, যেটা আমাকে দিচ্ছিল টোটাল ফোর্স, তার থেকে প্রথম যে ডাব্লুটা আমরা অ্যাপ্লাই করে রেখেছিলাম সেটা মাইনাস করে দেবো। তাহলে পরে তুমি সিম্পলিফাই করো, কে ডেল্টা প্লাস কে ওয়াই মাইনাস ডাব্লু। ডাব্লু সমানই কে ডেল্টা ছিল। যদি মনে না পড়ে আমি একবার ব্যাক করে যাচ্ছি, দেখো এ দেখো, ডাব্লু ইজ ইকুয়াল টু কে ডেল্টা। লাস্ট লাইনটা দেখো, এই ডাব্লু ইজ ইকুয়াল টু কে ডেল্টা আমরা পরের ইকুয়েশনে পুট করছি। এ দেখো, ডাব্লু কে ডেল্টা প্লাস কে ওয়াই মাইনাস ডাব্লু। এই ডাব্লুর জায়গায় যখন তুমি কে ডেল্টা পুট করবে, কে ডেল্টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো নেট ফোর্স হয়ে গেল কে ইন্টু ওয়াই। এ লাইনটা ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো এই লাইনটা, এই স্টেপটা? ক্লিয়ার হয়েছে সবার কাছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার কি করব? এই নেট ফোর্স পেয়ে গেলাম কে ওয়াই। তাহলে নেট ফোর্স এইটাকে আমরা ওই এফ এর ইকুয়েশনে পুট করে দেব। তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ওয়াই। এই এফ মানে কি? নিউটনের সেকেন্ড ল থেকে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এম ইন্টু এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই। তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কি হলো? মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই। এম কি? এম হচ্ছে ক্যান্টিলিভার বিমের মাস, যেটা এই বিমের জন্য কনস্ট্যান্ট। কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলে তুমি কনস্ট্যান্ট পাবে। আমরা অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স করেছিলাম, তখন আমরা এক্স অ্যাক্সিসে অসিলেশন নিয়েছিলাম। এবার যেহেতু অসিলেশনটা ভার্টিক্যাল লাইনে হচ্ছে, তাই জন্য দেখো আমরা লিখলাম এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। কেন ওমেগা স্কোয়ার আনতে পারলাম? তার কারণ কে কনস্ট্যান্ট, মাস এম কনস্ট্যান্ট। এরা যদি ভ্যারিয়েবল হতো তাহলে কিন্তু আমি আর এই ইকুয়েশনটা লিখতে পারতাম না। তাহলে এটা অ্যাক্সিলারেশনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে গেল। অ্যাক্সিলারেশনের ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানেই কি? সিম্পল হারমোনিক মোশন প্রুভ হয়ে গেল। এবার আমাকে ফাইনাল ক্যালকুলেট করতে হবে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কত হবে? 2π/ওমেগা। এটা হবে, আমরা ওমেগা স্কোয়ারের জায়গায় কে বাই এম পুট করেছি, তাহলে ওমেগার ভ্যালুটা বের করে নিলাম √k/m। এবার আমরা ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, যেটা আমাদের টাইম পিরিয়ডের ইকুয়েশন, সেখানে পুট করে দেব। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগাতে ওমেগার জায়গায় তুমি যদি k/m পুট করো, তাহলে ইকুয়েশনটা কি আসবে? ও সরি, এখানে একটা ভুল হয়ে গেছে। এটা 2π√k/m হবে না, সরি সরি, এটা হবে হচ্ছে 2π√m/k। এটা হবে m/k। এটা রেসিপ্রোকালটা করা হয়নি। 2π√m/k হবে, k/m নয়। তাহলে 2π√m/k যদি হয়, তাহলে এবার কে এর ভ্যালুটা যেটা ছিল সেইটা পুট করলে পরেই তোমরা আলটিমেটলি এই টাইম পিরিয়ড ক্যাপিটাল টি এর এই এক্সপ্রেশনটাকে পাবে, যেটা আমরা ওই স্মল কে এর ভ্যালুটা আগের পেজে ক্যালকুলেট করে রেখেছিলাম, সেই ভ্যালুটা এখানে পুট করা হয়েছে। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? এখানে একটা ভুল হয়ে গেছে, এটা √k/m না, এটা যেহেতু 2π/ওমেগা, তাহলে ওমেগার জায়গায় √k/m পুট করলে তারপর এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, তার মানে √m/k হবে। এটা k/m নয়, √m/k হবে। এবার এই ফোর্স কনস্ট্যান্ট কে এর ভ্যালু অলরেডি আমাদের ক্যালকুলেট করা রয়েছে আগের স্লাইডে, সেই কে এর ভ্যালুটা আমরা এখানে পুট করলাম। পুট করাতে ক্যাপিটাল টি এর এক্সপ্রেশনটা হয়েছে এই এক্সপ্রেশনটা। এইটা তোমাকে ক্যালকুলেট করতে দেবে। এটা কিন্তু একটা 5 মার্কসের কোয়েশ্চেন। ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ এ ক্যান্টিলিভার বিম। এটা এইভাবে টোটালটা ক্যালকুলেট করে দেখালে পরে 5-এ একদম টোটাল 5 মার্কস পাবে, একটা নাম্বারও কিন্তু ডিডাক্টেড হবে না। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এইটা একটু প্র্যাকটিস করতে হবে, এই লাস্ট ক্যালকুলেশনটা। এটা কিন্তু একটা এন্টায়ার 5 মার্কসের কোয়েশ্চেন। তাহলে আমাদের ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের যেটা ফার্স্ট পার্ট, যেখানে আমরা সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড অসিলেশন পড়লাম, তার পার্টটা কমপ্লিট। এরপর কয়েকটা ছোট ছোট ডেফিনেশন আছে, এটা আমি ডেফিনেশনটা এখন তোমাদের বলবো না, এটা চ্যাপ্টারের, এবার আমরা ওয়েভ মোশনটা নেক্সট ক্লাসে পড়ে নিয়ে যখন চ্যাপ্টারটাকে আমরা শেষ করব, তখন আমরা 3টে টাইপের অসিলেশন হয়, ফ্রি, ফোর্সড, ড্যাম্পড অসিলেশন, আর একটা তোমার ন্যাচারাল অসিলেশন, এইগুলোকে আমরা একটু জাস্ট ডেফিনেশন গুলোকে একদম লাস্টে গিয়ে দেখে নেব। ক্যালকুলেটিভ পার্ট ফার্স্ট পার্টে আমাদের ডান। আমাদের এই পার্টে আর কোনো ক্যালকুলেশন বাকি নেই, শুধু আমাদের ফ্রি অসিলেশন, ড্যাম্পড অসিলেশন, ফোর্সড অসিলেশনের ডেফিনেশন পড়তে হবে, আর তার কিছু এক্সাম্পলসকে দেখতে হবে, সেটা আমরা এই ইউনিটের একদম লাস্টে গিয়ে দেখব।
আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট সানডেতে এবার এর সেকেন্ড পার্টটা মানে ওয়েভ মোশন পড়বো, যেখানে আমাদের ইলাস্টিক ওয়েভ নিয়ে কাজ করতে হবে। একটা ওয়েভ কিভাবে মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, ওয়েভের কি কি প্রপার্টিজ আছে, তার ইকুয়েশন কি, এগুলোকে আমরা ডিসকাস করব। তাহলে আজকে যতটা পর্যন্ত আমরা ডিসকাস করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা আমি স্যার ভিডিও, হ্যাঁ বলো। বলছি ওই এসএইচএম এর ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন বের করতে দেয়? বের করতে দেয়। আচ্ছা। ওই জন্যই তোমাদের আমি একদম ডিটেল ক্যালকুলেশনটা শিখিয়ে দিলাম। এবার যদি তোমাকে 2 মার্কসের কোয়েশ্চেনে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটাকে শুধু লিখতে বলে, তখন ফাইনাল এক্সপ্রেশনটা লিখে বলে দেবে কোন টার্ম কি ডিনোট করছে। আর যদি প্রুফ করতে বলে তখন তোমাকে প্রুফ করে দেবে। প্রুফ করতে দিলে আইদার 3 মার্কস থাকবে বা 4 মার্কস থাকবে। ওই জন্য আমি তোমা ওই জন্য আমি করতাম। তোমা ওই জন্য আমি তোমাদের টোটাল ডেরিভেশনটা শিখিয়ে দিলাম। হ্যাঁ স্যার ঠিক আছে। আমি এটা ভিডিও করে মানে তোমার এটা রেকর্ডিংটা ক্লাস কমপ্লিট হওয়ার পরে এটা ভিডিওটা রেডি হয়ে গেলে পরে আমি আবার আপলোড করে দিয়ে তোমাদের মধ্যে লিঙ্কটা পাঠিয়ে দেবো। তোমাদের দরকার পড়লে তোমরা ক্লাসটাকে আবার ওটার মধ্যে দিয়ে গো থ্রু করতে পারবে। তাহলে আজকে আমাদের ওয়েব মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে নেক্সট সানডেতে আমরা ওয়েব মোশনটা নিয়ে এবার স্টার্ট করব। চলো তাহলে আজকে ক্লাসটা শেষ করছি এখানে। হ্যাঁ স্যার। ওকে স্যার। ওকে, চলো আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট সানডেতে আমার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, ভালো করে দোল আর হোলি কাটিও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আপনিও। সবাই ভালো করে দোল আর হোলি কাটিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা শেষ করছি।